ইয়েস, রেকর্ডিংটা অন আছে। সো আপনারা একটু মনে করাই দিবেন, যখন ক্লাস নিব তখন একটু মনে করাই দিবেন যে আমি রেকর্ডিং অন করছি কিনা, এবং আরও ওই রেকর্ডিং অন করার সাথে সাথে আপনারা আরেকটা কথা মনে করাই দিবেন যে আপনারা যদি কোর্সেন করেন তাহলে লাস্ট ক্লাসে মনে হয় এই সমস্যাটা ফেস করছেন, যারা ভিডিওটা দেখছেন, যে আপনারা হয়তো বা কথা বলছেন বাট সেই কথাটা রেকর্ডিং হয় নাই। সেটা হলো সিস্টেম সাউন্ডটা আমার অন ছিল না সফটওয়্যারে। সো আজকের ক্লাসে অন করে দিছি। সো আপনারা যখন ক্লাস করবেন শুরুতে এই কোর্সেনটা আমাকে একটু করে নেবেন যে রেকর্ডিং অন করছি কিনা, এবং আপনাদের কথা আমি মানে শোনা যায় যেন, এই কথাটাও একটু বলে নেবেন। আচ্ছা, যাই হোক, আমরা পেজ নাম্বার সেট করা শিখি। ওকে, তো লাস্ট টাইম আমি একটা হিস্টোরি শেয়ার করতেছিলাম, বা সরি, আমি একটা বিষয় শেয়ার করতেছিলাম যে এটাকে কি বলে, ইবুক থেকে বা ক্লাস 6 বুক 2025, তো এরকম কিছু একটা দেখাইছিলাম যে জাতীয় শিক্ষা বোর্ডের ওয়েবসাইট থেকে। আচ্ছা, ম্যাথমেটিক্স দিয়ে দেখাচ্ছিলাম। আচ্ছা, যে কোনো একটা বই দিলেই হচ্ছে, সমস্যা না। ডাউনলোড লিঙ্ক 1, ডাউনলোড লিঙ্ক 2। ইয়েস, এই কথাটা বলতেছিলাম যে পেজ নাম্বার কিন্তু এই কাভার পেজ থেকে 1 নাম্বার শুরু হয় না। সাপোজ এখানে টোটাল 182টা পেজ আছে, বাট আপনি যদি একেবারে নিচে যান, এটা একেবারে নিচে যান, তাহলে এটা তো লাস্টটা তো এন্ড পেজ, এইটা দ্য এন্ড লেখা, এবং এইখানে পেজ নাম্বার হওয়ার কথা ছিল কিন্তু 182। সো এই লাস্টেরটা 182 নাম্বার পেজ পর্যন্ত এখন আছে। সো এইটা হওয়ার কথা ছিল 181, বাট এটা কিন্তু 176। তার মানে আপনারা বুঝতে পারছেন যে পেজ নাম্বার কিন্তু কাভার পেজ থেকে শুরু হয় না, এখান থেকে শুরু হয় না। কাভার পেজে কোনো পেজ নাম্বার হয় না। এমনকি এই যে পাবলিশার বিষয়টা আছে, এখানে কোনো কিছু হয়, মানে এগুলোতেও পেজ নাম্বার হয় না, এখানেও পেজ নাম্বার হয় না, এখানে রেফারেন্স এগুলোতে পেজ নাম্বার হয় না, টেবিল অফ কন্টেন্ট এখানেও পেজ নাম্বার হয় না। পেজ নাম্বার নর্মালি শুরু হয় চ্যাপ্টার 1 থেকে, এইখানে পেজ নাম্বার 1 শুরু হয়। সো আমরা দেখতে পাবো এখানে দেখেন পেজ নাম্বার 2, তার মানে এখানে বুঝতে পারছি এইখানে পেজ নাম্বার 1 আছে, এখানে 2 আছে, এখানে 3 আছে। অনেক সময় দেখবেন যে এই অংশগুলো, এই যে অংশগুলো টেবিল অফ কন্টেন্ট, বা এখানে যে প্রিফেস, এরপরে এখানে পাবলিশড, বা এই যে পার্টগুলো এখান থেকে, এই যে সেকেন্ড পার্ট থেকে, এইগুলো রোমান সংখ্যায় 1 2 3 দেওয়া থাকে। ওকে, সো আমরা আজকের ক্লাসে এই বিষয়টা শিখবো যে কীভাবে পেজ নাম্বার সেট করতে হয় এই সিস্টেমে। দেখেন একটা পিডিএফ হবে, এরকম একটা পিডিএফ হবে, একটা পিডিএফে আমরা সব কিছু সেট করা শিখবো, যাতে একবারে প্রিন্ট দেওয়ার সময় সব কিছু ওকে হয়ে যায়। ওকে, সো আমরা আমাদের সেই যে ফাইলটা নিয়ে আমরা কাজ করতেছিলাম সেই ফাইলটা নিয়ে শুরু করছি, বাট এইখানে আমি একটু কারসাজি করব। সেই কারসাজিটা হলো আমরা এখান থেকে শুরু করব। চ্যাপ্টার 1, চ্যাপ্টার 1 লিখলাম। ওকে, তার মানে আমি বোঝাতে চাচ্ছি যে আপনাদেরকে এখান থেকে পেজ নাম্বারটা, এটা আমি একটা ডেমো তৈরি করে নিয়েছি। ওকে, দেখেন এই যে ওই টিএসটল প্যারাগ্রাফটা একের পর এক দিয়ে জাস্ট তৈরি করে নিয়েছি, এটা আর কিছু না। সো আমি বোঝাতে চাচ্ছি এই চ্যাপ্টার 1 থেকে পেজ নাম্বার সেট করব। এর আগে যেগুলো করছি এইগুলোতে রোমান সংখ্যায় পেজ নাম্বার 1 সেট করব, একই সিস্টেম। ওকে, তো আপনাদের এরকম সমস্যায় পড়লে বা এরকম কাজ পাইলে, সাপোজ এখান থেকে আমি পেজ নাম্বার, এই পেজে পেজ নাম্বার 1 হবে, বাট এটা হবে রোমানে 1, আর এই কাভার পেজে কোনো পেজ নাম্বার থাকবে না। সো নর্মাল পেজ নাম্বার সেট করাটা আগে শুরুতে দেখাই। তো নর্মালি আমাদের এখানে ফাইল প্রিন্টে যাই, তাহলে আমরা বুঝতে পারবো যে এখানে টোটাল 39টা পেজ আছে। ওকে, সো 39টা পেজে আমরা পেজ নাম্বার সেট করার নর্মালটা শিখি। তো পেজ নাম্বার যদি আপনি সেট করতে চান তাহলে ইনসার্ট ট্যাব থেকে চলে যাবেন পেজ নাম্বার টুলটাতে, পেজ নাম্বারের উপরে ক্লিক দিবেন। দেওয়ার পরে এখানে দেখেন বলতেছে টপ অফ পেজ, বটম অফ পেজ, পেজ মার্জ ইত্যাদি ইত্যাদি। সো আমরা নর্মালি পেজ নাম্বার টপেও দিতে পারি, বটমে দিতে পারি। একটু আগে যে বইটা দেখতেছিলাম এখানে কিন্তু এই পেজ নাম্বার 1 কোথায় দেওয়া আছে বা 2 কোথায় দেওয়া আছে এখানে তো বোঝা যাচ্ছে না, এখানে বোঝা যাচ্ছে। দেখেন বটমে দেওয়া, সরি টপে দেওয়া আছে, টপ লেফট কর্নারে দেওয়া আছে। সো আমরা কিন্তু এটাও সেট করতে পারি। আমরা বেশিরভাগ পেজ নাম্বার বটমে দিতে পছন্দ করি, বাট টপে লেফট কর্নার, এই সাইডে দেখেন টপ, আমি টপ অফ পেজ, তার মানে পেজের টপে পেজ নাম্বার হবে, টপ অফ পেজ। এই যে পেজ নাম্বার প্রথমে 1 এই কর্নারে দেওয়া আছে, তার মানে এই পুরো পেজটা দেখেন লেফট সাইডে দেওয়া আছে। এইটা হলো মিডিল সাইডে দেওয়া আছে, মানে উপরে
লেফট সাইডে হবে, এইটা হলো উপরে মিডিল কর্নারে হবে এবং সরি মিডিলে হবে, আর এইটা হলো উপরে রাইট সাইডে হবে। আর বাকিগুলো স্টাইল করা, যেরকম এইটা 1 পেজ 2 পেজ এই ধরনের স্টাইলে লেখা। ওকে, সো এইগুলো হয়তো বা আপনারা বুঝেন অনেকে, যারা আসলে এমএস ওয়ার্ড নিয়ে অলরেডি ঘাটাঘাটি করছেন বা এমএস ওয়ার্ডের এক্সপিরিয়েন্স আছে। সো আমি বটম দিয়ে দেখাই একই কথা। সো বটম এবং মিডিল আমি এইটা বেশি পছন্দ করি। সো বটম এবং মিডিল দিয়ে জাস্ট আমি কি করলাম তাহলে আবার একটু দেখাই। আমাদের বাই ডিফল্ট হোম ট্যাবে থাকে, ইনসার্ট ট্যাবে এসে এখান থেকে পেজ নাম্বারের উপরে ক্লিক দিলাম, বটম অফ পেজ দেন মিডিল। ওকে, মানে নিচে মিডিলে রাখবো, সো এটার উপরে ক্লিক দিলাম। এখান থেকে আমি এখন দেখতে পারতেছি যে কাভার পেজে কোনো পেজ নাম্বার হয় না, এটা স্বাভাবিক। এরপরে পেজ নাম্বার 1, পেজ নাম্বার 2, পেজ নাম্বার 3। সো আমি যদি ক্রস করে দিই তাহলে একেবারে লাস্ট পর্যন্ত আসি, এখানে 33। সবগুলো এভাবে দেখেন পেজ নাম্বার নিয়ে এনেছে। তো আমি শেষ পর্যন্ত এসে সেটা দেখলাম এবং প্রথমে আবার চলে আসি। প্রথম পেজে পেজ নাম্বার, প্রথম কাভার পেজে পেজ নাম্বার নাই, পেজ নাম্বার 1 এখান থেকে শুরু হয়েছে, পেজ নাম্বার 2, পেজ নাম্বার 3। এইটা হলো নর্মাল যেটা আমরা দেওয়া শিখি সেটা দেখালাম। ওকে, সো এই সিস্টেমে হলো আমরা নর্মাল পেজ নাম্বার। আচ্ছা, এখানে একটু পেজ ব্রেকের কারণে আবার 1 2 হয়ে গেছে, এইটা একটু পরে কথা বলি। এখানে আমি পেজ ব্রেক করে দিয়েছিলাম। সো আচ্ছা ওয়েট, আমি রিমুভ করি, আনডু করি। ওকে, আনডু করে এখান থেকে দেখাই। ওকে, এইটা অটোমেটিক কেন নিয়ে এনেছে এখন বুঝতে পারবো। ওকে, ওকে, সো ইনসার্ট ট্যাব থেকে পেজ নাম্বার, এখান থেকে বটম অন। ওকে, সো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি 1 2 3 4 5 6 5 6 7 8 9, এখানে দেখেন একের পর এক চলতে আছে। সো লাস্ট পেজে 33 এখনো আসলো। আচ্ছা ওয়েট, চ্যাপ্টার 1 যেখানে আছে আবার এখান থেকে অন শুরু। আচ্ছা, এখান থেকে একটু বলি, আমি যখন এটা শুরু করছিলাম তখন ব্রেক দিয়ে ফেলছিলাম। আচ্ছা যাই হোক, আপনাদেরকে বোঝানোর জন্য আমি আরেকটা ফাইল নিয়ে দেখাই। ওকে, যে কোনো একটা ফাইল এমএস ওয়ার্ডে দেখি। আচ্ছা এটা না, এমএস ওয়ার্ডে যে কোনো একটা ফাইল নিলাম, মনে করেন এটা একটা ফাইল নিলাম, নেওয়ার পরে একটা কভার পেজ নেই। সো আমরা কভার পেজ নিয়েছিলাম ইনসার্ট থেকে কভার পেজ, এখান থেকে ধরে নিলাম যে এই কভার পেজটা নিলাম। সো কভার পেজ নেওয়ার পরে আমাদের নেক্সট পেজ। সো নেক্সট পেজে এসে আমরা আমাদের সেই ভ্যালুগুলো একটু নিয়ে আসি। সো কোন ভ্যালুগুলো, ইয়েস, এখান থেকে ATSTOL প্যারাগ্রাফ যেটা আছে, সো আমি এখান থেকে নিই ATSTOL প্যারাগ্রাফটা। আচ্ছা, এটা ফরম্যাটটা করা নাই, কন্ট্রোল A দিয়ে সিলেক্ট করলাম। আমাদের এই পেজটা জানেন যে আমরা শুরুতে ফরম্যাট করি নাই, সো আমরা জাস্ট একটু দ্রুত সময়ের ভিতরে যে কোনো একটা ফরম্যাট করে নিই। ওকে, সো এটা হলো আমাদের মেন কাজ। এখন এটা বোঝানোর জন্য আমি জাস্ট একটা ডেমো ফাইল রেডি করি। ওকে, জাস্ট আমি একটা ডেমো ফাইল তৈরি করে নিলাম আপনাদের সামনে। এখন এই পেজগুলোতে যদি আমি পেজ নাম্বার সেট করি তাহলে দেখবেন যে, আচ্ছা এখান থেকে আমি পেজ নাম্বার সেট করি, ইনসার্ট ট্যাব থেকে পেজ নাম্বার, এখান থেকে বটম পেজ নাম্বার এবং মিডিল। তো এখান থেকে আমি দেখতে পাচ্ছি যে টোটাল 18টা পেজ এবং টোটাল লাস্ট পেজ নাম্বার 17। স্বাভাবিক, কারণ প্রথম পেজে পেজ নাম্বার হয় না। ওকে, এটা যেহেতু কভার পেজ, এটা পেজ নাম্বার নিবে না, এখান থেকে পেজ নাম্বার 1 শুরু হয়ে গেছে। সো এইটা হলো আমরা নর্মালি শিখছি যে পেজ নাম্বার কিভাবে সেট করতে হয়। ওকে, সো এই দেখেন এটা। সো এটা আমরা যেহেতু অলরেডি শিখছি, আমি জাস্ট একটু দেখালাম, বাট আমি এখন দেখব যে কিভাবে স্পেসিফিক পেজ নাম্বার সেট করতে হয়। সো স্পেসিফিক পেজ নাম্বার সেট করার জন্য আমি
প্রথমে একটু আন্ডু করে দেই এটাকে। ইয়েস, পেজ নাম্বারগুলো চলে গেছে, অথবা আচ্ছা আরেকটু দেখাই, এখান থেকে আবার পেজ নাম্বারগুলো ব্যাক করে নিয়ে আসছি। এইটা যদি রিমুভ করতে চান তখন কি করবেন, ইনসার্ট ট্যাব থেকে পেজ নাম্বার, এখান থেকে রিমুভ পেজ নাম্বারের উপরে ক্লিক দিবেন, দেখবেন যে সমস্ত পেজ নাম্বারগুলো আপনার রিমুভ হয়ে গেছে। ওকে, সো আমরা যেটা বোঝাতে চাচ্ছিলাম সেটা আবার একটু বোঝানোর ট্রাই করি, যে স্পেসিফিক পেজ নাম্বার কিভাবে সেট করব। সো স্পেসিফিক পেজ নাম্বার সেট করার জন্য মনে করলাম এখান থেকে আমাদের শুরু, আর এই শুরুটা হলো টেবিল অফ কন্টেন্ট দিয়ে আমি মনে করলাম এগুলো শুরু, এই হলো আমাদের মেন শুরু, বাট আমাদের চ্যাপ্টার অন শুরু করব একটু নিচের দিকে এসে, ধরে নিলাম যে আমাদের এখান থেকে চ্যাপ্টার অন শুরু করব। সো এইটা নেক্সট পেজ না করে একটু এন্টার বাটন প্রেস করি, আদারওয়াইজ নেক্সট পেজ করলে এখান থেকে অটোমেটিকভাবে নিয়ে নেবে। CHAPT চ্যাপ্টার অন। ওকে, তাহলে আমাদের মূল লক্ষ্য হলো চ্যাপ্টার অন থেকে আমরা পেজ নাম্বার 1 2 3 4 এভাবে দিব, আর উপরের যেগুলো আছে এগুলোতে আমরা পেজ নাম্বার সেট করব রোমান সংখ্যায় 1 2 3। ওকে, সো এইটা করতে হলে আমি লাস্টের থেকে কন্টিনিউ করে আসি। ওকে, সো লাস্ট পার্ট থেকে এখান থেকে কন্টিনিউ করব, উপরের থেকে করব না, কারণ উপরের থেকে করলে একটু সমস্যা হবে, বাট লাস্ট থেকে যদি করি তাহলে আমরা ইজিলিভাবে কাজটা করতে পারবো। সো চ্যাপ্টার ওয়ানে আপনি এখন আমাদের মেন টার্গেট যেটা সেটা করতেছি। সো আপনারা জাস্ট স্টেপ বাই স্টেপ একটু ফলো করবেন যে আমি কি করতেছি। এই অবস্থায় আমরা পেজ নাম্বার যখনই সেট করব আমার কার্সেলটা থাকবে এই চ্যাপ্টার ওয়ানের শুরুতে। কোথায় রাখছি? চ্যাপ্টার ওয়ানের শুরুতে। একটু জুম করে দেখাই। ইয়েস, চ্যাপ্টার ওয়ানের শুরুতে। এইখানে কার্সেলটা রেখে আমরা লেআউট ট্যাবে চলে যাব। লেআউট ট্যাব থেকে ব্রেক বলে একটা টুল আছে, দেখেন ব্রেকস। সো ব্রেকসের উপরে ডিরেক্ট ক্লিক করবো না, এই যে ডাউন অ্যারো আছে এটার উপরে ক্লিক দিব, তাহলে আমাদের অনেকগুলো অপশান দেখাবে। এখান থেকে আমরা করব কি, নেক্সট পেজের উপরে ক্লিক দিব। এই নেক্সট পেজের উপরে ক্লিক দিলে এইখানে কোনো পরিবর্তন আসবে না, মানে ইন্টারনালি একটা পরিবর্তন হবে, বাট আপনি সেটা দৃশ্যমান না। ওকে, ওর ভিতরে একটা পরিবর্তন হবে ওই পেজে, বাট আপনার সেটা দৃশ্যমান না। সো এবার আমরা ওই সেম কাজটা করব, কার্সেলটা একই জায়গায় থাকবে, আমরা ইনসার্ট ট্যাব থেকে পেজ নাম্বার যেভাবে সেট করছিলাম সেভাবে সেট করব। মনে করলাম আমি এখানে সেট করব, এইটা মিডিল যেটা আছে এটা দিয়ে সেট করব। তো এইখানে সেট করার পরে আমরা দেখতে পারতেছি যে দেখেন এখানে অনেক সময় হয় কি, সবগুলো পেজ নাম্বার নিয়ে নিবে, এখান থেকে 1 2 3 শুরু হয়ে যাবে। আবার অনেক সময় এরকম সমস্যা হয়, যেরকম রিসেন্টলি বা কেন জানি না এই সমস্যাটা হচ্ছে। সো কোনো সমস্যা না, আমি জাস্ট বুঝাচ্ছি এক এক করে। সো এরপরে আপনার এখান থেকে দেখবেন যে পেজ নাম্বার যতটা থাকার কথা ছিল, সাপোজ এখানে 7 নাম্বার পেজ, এখানে 7 চলে আসবে, বাট অনেক সময় হয় অনেক সময় হয় না। সো আমি যে স্টেপ বাই স্টেপ বলতেছি আপনারা শুধুমাত্র সেইভাবে করবেন। এরপরে আপনি যে কাজটা করবেন, আপনি যখন এরকমভাবে পেজ নাম্বার সেট করবেন তখন হেডার অ্যান্ড ফুটার বলে একটা ট্যাব ওপেন হয়ে যাবে এবং আপনার এই অপশনটা নিয়ে আসবে। ওকে, আপনি কোন ট্যাবে থাকবেন? হেডার অ্যান্ড ফুটার। সো হেডার অ্যান্ড ফুটারে ওই পেজে জাস্ট যে পেজের থেকে পেজ নাম্বার চ্যাপ্টার 1 ওখান থেকে সেট করছেন ওখানে থাকবেন। থাকার পরে এখান থেকে লিঙ্ক টু প্রিভিয়াস, এখানে কার্সেলটা আবার দেখেন কোথায় আছে, এই চ্যাপ্টার 1 পেজের যেখানে পেজ নাম্বার শুরু সেখানে। সো এখানে লিঙ্ক টু প্রিভিয়াস অপশন আছে, এটার উপরে টিকমার্ক দিয়ে দিবেন, তার মানে এই লিঙ্ক টু প্রিভিয়াসটা ডিজেবল করে দিবেন। আপাতত এনেবল আছে, এটাকে ডিজেবল করে দিবেন। সো দেওয়ার পরে এটা দেখেন লিঙ্ক টু প্রিভিয়াসটা ডিজেবল হয়ে গেছে। এখন আবার পেজ নাম্বারের উপরে ক্লিক দিবেন, দেওয়ার পরে ফরম্যাট পেজ নাম্বারের উপরে ক্লিক দিবেন। দেওয়ার পরে এখান থেকে দেখে নেবেন আপনার পেজ নাম্বারটা কোন ফরম্যাটে করতে চাচ্ছেন। দেখেন 1 2 3 -1 2 3 হতে পারে, ABCD, আপনি কোন স্টাইলে করবেন সেটা এখান থেকে বলে দেওয়া যায়। আমি নর্মালি 1 2 3 হিসেবে করব। ওকে, এবং আপনার এরকমভাবে এই পেজ নাম্বারিং যে টুলটা আছে এটা উপরেও টিকমার্ক থাকতে পারে, নিচেও টিকমার্ক থাকতে পারে। সো আপনার উপরে যদি থাকে তাহলে অবশ্যই নিচে আনবেন, এবং এই নিচের অপশানটা হলো স্টার্ট অ্যাড, তার মানে এইখান থেকে পেজ নাম্বার কত দিয়ে শুরু হবে। সো স্টার্ট অ্যাড পেজ নাম্বার শুরু হবে 1 দিয়ে। অনেক সময় এখানে দেখবেন 0 দেওয়া থাকে, এখান থেকে করবেন কি 1 দিয়ে দিবেন। আবার যদি কখনো এমন মনে হয় যে আপনি পেজ নাম্বার 10-এর থেকে শুরু করবেন কোনো একটা কাজে,
তাহলে স্টার্ট অ্যাটের জায়গায় 10 দিয়ে দিবেন, দেওয়ার পরে ওকের উপরে ক্লিক দিবেন। সো এখানে পেজ নাম্বার অন হয়ে গেছে, বাকিগুলো নেয় নাই। সো এই একটা ইন্টারনাল একটা প্রবলেম হয়েছে এর ভিতরে, যে কারণে নিচ্ছে না, আদারওয়াইজ বাকিগুলো সব নিয়ে নেবে। ওকে, তো যাই হোক, এটা হলো আমি পরবর্তীতে দেখতেছি কি সমস্যা। নেক্সট আবার আসি, ক্রস করে একটু উপরে সেটটা করে আসি। আচ্ছা, এখান থেকে হয়ে যাওয়ার কথা ছিল, বাট কোনো একটা সমস্যা হয়েছে যে কারণে এখান থেকে হলো না। সো পেজ নাম্বার জাস্ট 1 হয়েছে, এখান থেকে 2 হয়েছে। এইটা হলো সম্পূর্ণ এই পেজটার এখন একটা সমস্যা আছে। ওকে, আমি আপনারা একটু নিজেরাই প্র্যাকটিস করবেন, যেহেতু আপনাদের এই ফাইলটা দিয়ে কাজ করবেন, অন্য একটা ফাইল দিয়ে কাজ করবেন, সো কোনো সমস্যা হবে না আশা করি। এখান থেকে দেখেন পেজ নাম্বার 0 আছে। ওকে, সো এগুলো মুছে দিবেন, এগুলো চাইলে মুছে দিবেন আপনারা, উপরে 0 হয়ে গেছে। তো এর পরবর্তীতে এটা দেখি কমপ্লিট হয় কিনা। সো টেবিল অফ কন্টেন্টে এসে সেম কাজটা করবেন। আমরা কিন্তু নিচের পার্টটা কমপ্লিট করলাম, মানে একটা ইরর দেখাচ্ছে যে কারণে এটা হয় নাই। সো ইরর যদি কখনো আপনাদের দেখায় তখন কি করবেন সেটাও আমি বলতেছি। এই যে ইররটা আমি পেলাম, এখান থেকে দেখেন 2 আসে নাই। সো এটা নিয়ে একটু পরে কথা বলতেছি। আবার শুরুতে আসি, এখানে এসে আমরা যে পেজ নাম্বারটা সেট করব, এখান থেকে কোথায় এই যায়, এইগুলো হলো রোমান সংখ্যায় সেট হবে। সেমভাবে লেআউট ট্যাব থেকে ব্রেক্সের উপরে নেক্সট পেজ ক্লিক দিব, দেওয়ার পরে আমি ইনসার্ট ট্যাব থেকে নাম্বার ফরম্যাটিং আমি বটমে এসে এই মিডিলে রাখবো। সো এখান থেকেও 0 শুরু হয়েছে, 1 আসে নাই। এই সেম প্রবলেমটা হচ্ছে, ইন্টারনালি একটা প্রবলেম হয়েছে যেটা বলতেছিলাম। সো এখান থেকে লিঙ্ক টু প্রিভিয়াসটা অফ করে দিব, দেওয়ার পরে নাম্বার ফরম্যাটিংয়ে ফরম্যাট পেজ নাম্বারের উপরে ক্লিক দিয়ে এখান থেকে নাম্বার ফরম্যাটে যে আমি রোমান সংখ্যায় 1 2 সিলেক্ট করে দিব। ওকে, এখান থেকে দুইটা অপশন আছে, সো এইটা আমি সিলেক্ট করব। এরপরে এসে আমি স্টার্টিং অ্যাড যেটা আছে, এখানে 0 লেখা আছে, এখানে রোমান 1 লিখবো, বাট রোমান 1 আপনাকে লিখতে হবে না। এই উপরে চেক বক্সটাতে টিক মার্ক দিয়ে আবার নিচেরটাতে টিক মার্ক দিবেন, অটোমেটিকভাবে এখানে নিয়ে নিবে। আমি আচ্ছা, আমি বুঝতে পারতেছি না আপনারা এটা দেখতে পারতেছেন কিনা, একটু জুম করে দেখে নেবেন, তখন দেখবেন যে হয়ে যাবে। এখানে আসলে জুম করে দেখানো যায় না, এইটা হলো একটা আলাদা পপ আপ, তো এই কারণে দেখানো যায় না। বাট এখানে মোটামুটি দেখেন এই যে রোমান সংখ্যা 1 আসছে। আচ্ছা, বোঝানোর জন্য আমি এটা কপি করে আপনাদের এই ইনবক্সে দিচ্ছি। এই দেখেন রোমানে 1 আসছে এখানে, এই যে। সো এরপরে আপনারা কি করবেন, ওকের উপরে ক্লিক দিবেন, তাহলে এটা রোমান 1 হয়ে যাবে, এটা রোমান 2 হবে। আচ্ছা, কোনো একটা সমস্যার কারণে রোমান 2 নেয় নাই, বাট আমি একটু দেখি পরবর্তীগুলো আর কোনো সিস্টেমে করা যায় কিনা, বা এরকম যদি একটা ইরর চলেও আসে তাহলে পরেরগুলো কি করব দেখি। আমি নেক্সট পেজের উপরে ক্লিক দিলাম, এটা তো 1 হয়ে গেল, এটা 2 করলাম। 2 করার পরে এখান থেকে পেজ নাম্বার এখান থেকে বটম, এই যে। সো আমি জাস্ট এইটার উপরে ক্লিক দিলাম, এটা 2 হয়ে গেল, এটা 3 হলো, এটা 4 হলো, এটা 5 হলো, এবং এই যে চ্যাপ্টার 1। সো আমরা কি করলাম হয়তো বা বুঝতে পারলেন, এই যে। তো আমরা এটা দেখেন 1 আছে, এটা 2 হলো, এটা 3 হলো, এটা 4 হলো, এটা 5 হলো, এবং এখানে যেহেতু চ্যাপ্টার 1 এ এসে পেজ নাম্বার 1 ছিল, সো আমরা সেকেন্ড পেজের উপরে জাস্ট এই ক্লিকটা দিব। দেওয়ার পরে আমরা ইনসার্ট ট্যাব থেকে নাম্বার পেজ নাম্বারের উপরে ক্লিক দিয়ে বটমে পেজ নাম্বার সেট করব, সেটা কোথায় হবে, এটা। সো এখানে দেখেন আমার পেজ নাম্বার এটাতে 1 ছিল, এটাতে 2, এটা 3 4, আমি এখানে ক্লোজ হেডার অ্যান্ড ফুটারের উপরে ক্লিক দিয়ে আমি নিচে চলে যাব। সো এখানে দেখেন 13 নম্বর পেজ হয়ে গেছে। সো আমরা হয়তোবা এখন বুঝতে পারলাম যে প্রবলেমটা আমরা ফেস করতেছিলাম সেটার সমাধান পেয়ে গেলাম। সো প্রিন্ট অপশনে যে এখানে দেখেন এই যে পেজ নাম্বার 13 দেওয়া আছে, আমি জুম করে দেখাচ্ছি, এই যে লাস্টে পেজ নাম্বার 13, এরপরে পেজ নাম্বার 11 12। সো এইভাবে যদি আমরা উপরে আসি তাহলে এটা তো কভার পেজ, এরপরে এখানে পেজ নাম্বার রোমানে 1 আছে। আচ্ছা, একটু জুম, রোমানে 1 আছে, এখানে রোমানে 2 আছে, এখানে রোমানে 3 থাকার কথা, 3 আছে, এখানে 4 আছে, এখানে 5 আছে, আবার চ্যাপ্টার 1 থেকে পেজ নাম্বার 1 শুরু, সেইটা শেষ হয়েছে শেষ পেজ পর্যন্ত, যে এই যে 13। সো আমরা হয়তো বা বুঝতে পারলাম যে কিভাবে কি সেট করব। কারোর কোনো সমস্যা আছে কিনা বলতে পারেন।
আচ্ছা, আমার কথা কি শুনতে পাচ্ছেন? আচ্ছা, তাহলে আমরা একটা জিনিস খেয়াল করলাম, এখানে একটা ইরর পেলাম প্রথমত। ওকে, এই ইররটা আমি এর আগে একবার ফেস করছিলাম, বাট পুরো ফাইলটা কেটে দিয়েছিলাম, মানে ওই ইররটা মানে সমাধান করার আমি সময় পাই নাই। বাট আজকে আমি সেই ইররটার মাধ্যমেও যে সমাধান করা যায় সমস্যাটা, সেটাও দেখালাম যে কিভাবে সেটা করা যায়। ওকে, আমিও এর আগে এই এক্সপিরিয়েন্স আমার হয় নাই, বাট আজকে আপনাদের ক্লাস নিতে যে এই ইররটা আমারও এরকম আসছিল, সাথে সাথে ফাইলটা আমি রিমুভ করে দিয়েছিলাম যে এই ফাইল দিয়ে কাজ করব না। বাট আজকের ক্লাসে আমি দেখালাম যে আমার কিন্তু এটাও এক্সপিরিয়েন্স হলো আপনাদের সাথে। ওকে, এর আগে এই ধরনের এক্সপিরিয়েন্স হয় নাই। সো এখানে পেজ নাম্বার জাস্ট অন যখনই চলে আসছিলো, বাকিগুলো আসে নাই, আমি ফাইলটাই রিমুভ করে দিয়েছিলাম। বাট এখানে যখন অন চলে আসছে, আমি এখানে কার্সেলটা এসে সেকেন্ড পেজের শুরুতে এসে, বা আপনি এখানেও রাখতে পারেন, কোনো সমস্যা নেই, এইখানে এসে আর কোনো সমস্যা না। সেকেন্ড পেজে যে কোনো জায়গায় কার্সেলটা রেখে আপনি ইনসার্ট ট্যাব থেকে নাম পেজ নাম্বার বটম এখান থেকে 2 করে দিতে পারেন। মানে আপনি প্রথমে যেটা সেট করছিলেন যে মিডিলে রাখবেন, সেটার উপরে ক্লিক দিলে অটোমেটিকভাবে পেজ নাম্বার নিয়ে নেবে। সো শেষ পর্যন্ত পেজ নাম্বার নিয়ে নেবে। সো আমরা দেখছি যে আসলে এই যে বইটা, সো এই বইটা আসলে যদি আপনাদের কাছে দেওয়া হতো এই সেম বইটার পিডিএফ এমএস ওয়ার্ড কপি, আপনারাও কিন্তু এই পেজ নাম্বারটা এনারা যেভাবে সেট করছে সেভাবে আপনারাও সেট করতে পারতেন। এবং আরেকটু আসি, উপরে এসে দেখব যে কাভার পেজে 0 নিয়ে এনেছে। সো কাভার পেজে পেজ নাম্বারের, আচ্ছা কীভাবে কী করলাম, এইটা কিন্তু উপরে হেডার থাকে। ওকে, এমএস ওয়ার্ডের এই যে পার্টটা উপরে হলো হেডার থাকে আর নিচে থাকে ফুটার। ওকে, এইটা হয়তো আমি ক্লাসে বলতে ভুলে গেছিলাম। যাই হোক, উপরের অংশে থাকে হেডার এবং নিচের অংশে থাকে ফুটার। ওকে, সো এই হেডার অ্যান্ড ফুটার আপনি আসলে কিভাবে কাজ করবেন আমি একটু বোঝানোর জন্য কার্সেলটা, আচ্ছা আমি একটু বোঝানোর জন্য নিচে যাই। নিচে যাওয়ার পরে আমি জাস্ট এখান থেকে একটা পেজ নিলাম। সো এই পেজে আমার কার্সেলটা এখানে আপ ডাউন করতেছে, তার মানে এই যে উপরে যে অংশটা আছে, যে অংশটা বাদ আছে, যেটা আমরা মার্জিন দেওয়ার সময় বলছিলাম, সো এই মার্জিনের যে উপরে যে অংশটা, এইটাকে বলে হেডার। আর এই মার্জিনের নিচে যে অংশটা থাকবে, সাপোজ এখানে 14 নম্বর পেজ, এই জায়গায় যে অংশটা আছে এই অংশটাকে বলে ফুটার। ওকে, সো এই হেডার অ্যান্ড ফুটার যে কীভাবে এনেবল করতে হয়, মানে এখনও কিন্তু ডিজেবল আছে। আপনি জাস্ট ফুটারে এসে ডাবল ক্লিক করবেন, তাহলে দেখবেন যে এই হেডার অ্যান্ড ফুটার ট্যাবটা এনেবল হয়ে গেছে। আর কিভাবে ডিজেবল করবেন, জাস্ট এই ক্লোজ হেডার অ্যান্ড ফুটারের উপরে ক্লিক দিবেন, হয়ে যাবে। সেমভাবে আমি এই পেজে এসে এই হেডারে এসে ডাবল ক্লিক করি, দেখেন হেডার অ্যান্ড ফুটার এনেবল হয়ে গেছে, ক্লোজ করে দিলাম। সেমভাবে আমি যদি নিচেও যে ডাবল ক্লিক করি, এই যে ফুটারে এসেও ডাবল ক্লিক করি, তাও হেডার অ্যান্ড ফুটার এই ট্যাবটা এনেবল হয়ে যাবে। সো এটা এনেবল হওয়ার পরে আমি যে ফুটারে ক্লিক করলাম বলে ফুটারে কাজ করতে পারবো এমন না, আমি এখানে এসে হেডারেও কাজ করতে পারবো আমার যদি কোনো কিছু প্রয়োজন হয়। সাপোজ অনেক সময় প্যাড পেজ তৈরি করার প্রয়োজন হয়, এইটা বোঝানোর জন্য আমরা অনেক সময় প্যাড পেজ তৈরি করি। সো আমি জাস্ট দেখাই, দেখি এই ধরনের কিছু আছে কি না। আচ্ছা, এখান থেকে সরি এটা না, আচ্ছা প্যাড পেজটা মেবি এখানে দেখতে পাবো। আচ্ছা এই দেখেন একটা সিলেবাস তৈরি করা ছিল। সো এই সিলেবাসের হেডারের অংশটাতে এই যে কারিকুলাম অফ ফ্রিল্যান্সিং উইথ ডাটা এন্ট্রি, এইটা হলো কোর্স টাইটেল এখানে দেওয়া আছে। সো এই যে উপরে যে অংশটা আছে এটাকে কিন্তু হেডারে রাখা এমএস ওয়ার্ডে। ওকে, আর এই যে অংশটা আছে এটাকে কিন্তু ফুটারে রাখা। ওকে, সেমভাবে এখানে যে উপরে যে অংশটা আছে, এই হেডারে আর ফুটারের বিষয়টা কি, হেডারে আপনি একবার যা অ্যাড করবেন সেটা সবগুলো পেজ নিয়ে নেবে। ওকে, এ টু জেড। এই সাপোজ ইডিজি, বিএসএমআরএস2, সিএসসি, ডিজিটাল স্কিল, এই সেম অংশটা কিন্তু একবার জাস্ট অ্যাড করছে, বাকি সব পেজে দেখেন এই সব পেজে অ্যাড হয়ে গেছে, বাকি সব পেজে অটোমেটিকভাবে অ্যাড হয়। সেমভাবে এই ফুটারে যা অ্যাড করবেন, সাপোজ ডিপার্টমেন্ট অফ কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটি গোপালগঞ্জ, ইমেইল এত, এই সেম জিনিসটা দেখেন আমি আবারও এই পেজে পেলাম, আবারও এই পেজে পেলাম। সো এরকম যদি কোনো সিলেবাস বা কোনো প্যাড পেজ ডিজাইন করতে হয়, তাহলে নর্মালি হেডার অ্যান্ড ফুটারে এইগুলো একবার অ্যাড করে দিলে আর বারবার অ্যাড করতে হয় না। দেখেন এই জিনিসটা একবার অ্যাড করা এবং শেষ পেজ পর্যন্ত, এই শেষ পেজে এসেও দেখেন সেটা আছে, হেডারে আছে এবং সেমভাবে ফুটারে আছে।
সো এই হেডার এবং ফুটারে এই সিস্টেমে আমাদের কাজ করতে হয়। সো এইখানে আমরা যদি কোনো কিছু অ্যাড করি, এখন আপনি বলতে পারেন এখানে আমি যে জিনিসটা দেখতেছিলাম, সাপোজ এটা হেডারে তো অনেক বড় একটা পার্ট, তাই না? সো এই যে হেডার তো এখানে অনেক বড়, এখান থেকে শুরু এবং এখানে এসে শেষ। সো এখানে হলো কারসাজি করছে হেডারে যে অংশটা, আমরা পেজ সেটআপের কথা মনে থাকার কথা, আমি আবার একটু দেখাই। লেআউট থেকে মার্জিন, এখানে মার্জিন। সো এইখানে কিন্তু টপ বটম লেফট রাইট, এই যে টপ বটম লেফট রাইট, টপ হলো হেডার, বটম হলো ফুটার, আর লেফট হলো বাম সাইড, আর রাইট হলো ডাইন সাইড। এই যে পেজের 4টা অংশ, এই যে এইটা হলো টপ, আর এইটা হলো বটম, আর এইটা হলো লেফট, এই যে লেফট সাইড, আর এইটা হলো রাইট সাইড। এখন এই টপটা এত বড় কেন? সো এখানে যখন সেট করছে তখন তারা তো জানতো যে আমাদের হেডারটা যথেষ্ট বড় হতে হবে, এখানে আমরা অনেক কিছু সেট করব। সো যে কারণে আমরা দেখাইছিলাম যে 1 থাকলে হবে, বাট আমার যদি প্রয়োজন হয় হেডারটা একটু বড় করার, তখন আমরা এই টপটাকে কি করব, সাপোজ 1.5 করে দিব, তাহলে আমরা এরকমভাবে ডিজাইনটা নিতে পারবো, এই যে বিশাল বড় ডিজাইন করতে পারবো। কোনো কারণে যদি এর থেকেও বড় ডিজাইন করতে হয় কোনো একটা প্রয়োজনে, তখন আমরা 2 নিব বা 1.75 নিব। সো হয়তো বা বুঝতে পারছেন, ফুটারটা যদি আমার এত বড় প্রয়োজন না হয়, তাহলে আমাদের প্রয়োজন, সাপোজ কোনো একটা কাজে যখন হেডার অনেক বেশি বড় নিতে হয়, তখন ফুটারে অত বেশি কাজ থাকে না। সো এই ফুটারটা আমি চাইলে এত বড় নাও নিতে পারি, কারণ দেখেন আমার নিচে একটু জায়গা স্পেস এখনও আছে। সো আমি চাইলে ফুটারটা 1 না নিয়ে 0.75 নিতে পারি, তাহলে উপরের দিকে যেটুকু বেশি নিচ্ছি, আবার নিচের দিকে একটু কম নিচ্ছি, মোটামুটি আমার মাঝের পেজে যথেষ্ট স্পেস থাকবে। সো হয়তো বা বুঝাতে পারলাম আমি হেডার অ্যান্ড ফুটার সম্পর্কে, বা হেডার অ্যান্ড ফুটারের কী করতে হয়। সো এই পার্টটা নিয়ে কোনো কোশ্চেন আছে কিনা? আচ্ছা, মনে হয় কোনো কোশ্চেন নাই, তাহলে আমরা নেক্সট। ওকে, সো আমরা কিভাবে পেজ নাম্বার সেট করতে হয় সেটা দেখলাম, হেডার অ্যান্ড ফুটারের বিষয়টা ক্লিয়ার করলাম। এরপরে দেখি আমরা কি আছে। আচ্ছা, লাস্ট ক্লাসে আমি কিছু হোমওয়ার্ক দিয়েছিলাম, সো হোমওয়ার্কগুলো করছেন কিনা সেটা একটু জানতে চাই। হোমওয়ার্কগুলোর কি অবস্থা? আচ্ছা, একটা জিনিস খেয়াল করলাম, এত লাস্ট 4টা ক্লাস মেবি কমপ্লিট করছে বা 3টা কমপ্লিট করছে। সো এই 3টে ক্লাসে প্রেজেন্টটা অনেক বেশি ছিল, প্রায় 10 জনের উপরে ছিল। আজকে ক্লাসে হঠাৎ করে কেন জানি কমে গেছে। সো ওই স্কুল লাইফের কথা মনে পড়ে গেল, যে স্কুলে স্যার যখন যেদিন বলতো যে অমুক দিন পড়া ধরবো বা পরীক্ষা আছে বা পরীক্ষা নিব, তখনই প্রেজেন্ট কমে যেত। আজকে লাস্ট ক্লাসে আমি যখনই হোমওয়ার্ক দিয়েছি, তখনই কিন্তু, আচ্ছা একটা বিষয় এখান থেকে শেয়ার করি। এই হোমওয়ার্ক আমি দিব, ঠিক আছে, আপনাদেরকে সবাইকে, এবং যে যে করছেন তাদেরকে হয়তো বা চেক করে দেখব, বাট এমন না যে 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 করেন নাই তাকে আবার নতুন করে কিছু বলবো ইত্যাদি ইত্যাদি। দেখেন, আপনি কাজ করবেন কিনা, আপনি প্র্যাকটিস করবেন কিনা, সেটা সম্পূর্ণ আপনার ব্যাপার। আমি কিন্তু ওই পাঠশালার মতো আপনাকে ধরে ধরে নিয়ে আসবো না, বা আপনাকে ধরে ধরে পিটাই আমি হোমওয়ার্ক করাবো না, এমন কিছু না। সো এইটা পার্সোনালি আপনি করবেন কি করবেন না আপনার ব্যাপার, বাট যারা করবেন তাদেরকে আমি চেক করে দেখব, এবং যারা সমস্যায় পড়বেন তাদের আমি রিপ্লাই দিব যে কি এখানে কি কি হয়েছে বা কি করতে হবে। বাট যে করবেন না তারা আসলে আমার কিছু করার নেই। ওকে, এটা আপনার একান্তই ব্যক্তিগত ব্যাপার। তো আমি লাস্টের দিকে যে হোমওয়ার্কগুলো চেক করব, যারা করছেন তাদেরকে একটু চেক করে দেখব যে আসলে কোনো সমস্যা হয়েছে কিনা। তো নেক্সট আমাদের ইনসার্ট ট্যাব নিয়ে কথা বলতেছিলাম। সো এখানে ইকুয়েশন সিম্বল পেজ নাম্বার দিয়ে দেখলাম। সো ড্র ডিজাইন আর লেআউট। সো এই লেআউট ট্যাব নিয়ে অনেক বেশ কিছু পার্ট ছিল, যেটা আমি কমপ্লিট করলাম লেআউটে। সো লেআউটে এখানে যে টুলটা ছিল, যে সরি, এখানে এসে ব্রেকসে এসে দেখতেছিলাম যে নেক্সট পেজ করা যায়, একটা টুলের ব্যবহার শিখলাম।
ইভেন ওড এগুলো নিয়ে একটু পরে কথা বলবো, বা লাস্টের দিকে কথা বলবো। ইভেন ওডের বিষয়টা কি সেটা একটু বলি। মানে জোড় বিজোড় পেজ নাম্বার, এটা নর্মালি আমরা যখন প্রিন্ট করি, এটা আপনাকে একান্তই শিখতে হবে এমন না, বাট প্রিন্ট করার সময় আমরা এই সমস্যাগুলো পড়ি ইভেন ওডের ব্যাপারটা। ওকে, কারণ আমরা যখন প্রিন্ট করি, সাপোজ অনেক সময় দেখছেন কিনা জানি না, যে আপনি প্রিন্ট মানে যখন প্রিন্ট করতে গেছেন বললেন যে আমার এপিটোপিট করে প্রিন্ট করে দেন, হয়তোবা বুঝাতে পারলাম। সাপোজ এইটা হলো রোমান সংখ্যায় পেজ নাম্বার 1, এইটা হলো রোমান সংখ্যায় পেজ নাম্বার 2, এটা কিন্তু দুইটা আলাদা আলাদা পেজ। ওকে, বাট এইটা যদি আমি A4 পেজে এপিটোপিট করি তাহলে কিন্তু আমার এক পেজে হয়ে যায়। সো এই যে এপিটোপিট, মানে আমরা সোজা বাংলায় বলি এপিটোপিট করে প্রিন্ট করা, এইটা হলো ইভেন ওড সিস্টেমে করা হয়। ওকে, সাপোজ প্রথমে ওডগুলো প্রিন্ট দেওয়া হয়, তারপরে ইভেন্টগুলো প্রিন্ট দেওয়া হয়। তাহলে কি হয়, প্রথমে বিজোড়গুলো প্রিন্ট নিল। ওকে, সো প্রিন্ট নেওয়ার পরে ওই কাগজগুলো আমি উল্টাই যখন দিয়ে দিব, আবার ওডগুলো নিল, তখন হলো সরি জোড় বিজোড়গুলো নিল। তাহলে এইটা হলে হয় কি, এপিটোপিট করে প্রিন্ট হয়ে যায়। ওকে, সো প্রিন্টের সময় কি হবে, প্রথম বিজোড়গুলো যদি আপনি সেট করেন তাহলে প্রথমে 1 নম্বর পেজ প্রিন্ট হবে, তারপরে 3 নম্বর পেজ প্রিন্ট হবে, তারপরে 5 নম্বর পেজ প্রিন্ট হবে। এরপরে যখনই সবগুলো প্রিন্ট হয়ে যাবে আপনি ঘুরাই দিয়ে এবার জোড়গুলো সেট করে দিবেন, তখন হবে কি, এই জোড়গুলো নিয়ে নেবে, এই 2 নম্বর পেজ নিবে। আচ্ছা, সো তখন 2 নম্বর পেজ যখনই নিবে তখন কিন্তু ওর অপোজিট পেজে 1 নম্বর পেজ অলরেডি প্রিন্ট হয়ে গেছে। সো হয়তো বিষয়টা বোঝাতে পারলাম। এরপরে রেফারেন্স, এগুলো আমরা শিখবো না খুব বেশি, কারণ এই রেফারেন্সটা আসলে একটু অ্যাডভান্স লেভেলের। যারা রিসার্চের কাজ করে বা রিসার্চ পার্টটাতে এগুলো প্রয়োজন হয়, বাট আমাদের অত বেশি কিছু প্রয়োজন হবে না। আমরা তো আর গবেষণার পার্টে যাচ্ছি না। ওকে, আমরা তো ফ্রিল্যান্সিং করবো। সো এইখানে এই টেবিল অফ কন্টেন্ট এই পার্টটা প্রয়োজন হয়, বাট এই টেবিল অফ কন্টেন্ট এই পার্টটা দেখে আমি কোনো একটা ক্লাসে দেখাতে পারি কিনা আপনাদেরকে। মোটামুটি এই রিসার্চের খুব বেশি আমাদের প্রয়োজন হবে না। মিলিংসে এই পার্টটা আমাদের খুব বেশি প্রয়োজন হবে, এই মিলিং ট্যাবে। সো এই মিলিংস ট্যাবটা আমরা এখনই দেখব না, কারণ মিলিংস এবং এক্সেলের কম্বিনেশানে আমরা মিলিংসটা করে থাকি। ওকে, এইটা দেখব এক্সেল ক্লাসে, এটাকে বলে মেইল মার্কস। ওকে, তখন আমরা এই মিলিংস ট্যাবটা নিয়ে দেখব। ওকে, সো এই ক্লাসে এটা একটু বাদ থাকবে, মানে এমএস ওয়ার্ডের ক্লাসে এটা দেখবো না, এক্সেলের ক্লাসে যে দেখবো, কারণ ওইখানে কাজে লাগবে। ভিউ ট্যাব নিয়ে আর কোনো কথা নেই, কারণ প্রথম ক্লাসেই ভিউ ট্যাব নিয়ে বিস্তারিত বলছিলাম। ডেভেলপার ট্যাব এটা একটা অ্যাডভান্স লেভেলের, সো আমরা অত বেশ কিছু অ্যাডভান্স যাব না। সো এটাই ছিল এমএস ওয়ার্ডের একেবারে বেসিক ব্যাপার। সো আপনাদের কাছ থেকে যদি কোনো কোশ্চেন থাকে এমএস ওয়ার্ড পার্টটা নিয়ে, তাহলে আপনারা করতে পারেন। ওকে, সো কোনো কোশ্চেন যেহেতু নাই, আমরা এক্সেল শুরু করব। ওকে, আচ্ছা, অনুপ সরকার দাদার একটু কোশ্চেন করব আপনাকে, যে আপনি কি মানে আমিরপুরেই থাকেন না কোথাও কোথাও অন্য কোথাও থাকেন? আমিরপুরেই থাকি। ও আচ্ছা আচ্ছা, এই তারিখ যে পূজার সময় গেছিলাম ওদিকে, বাট ওইভাবে তো আর হ্যাঁ, আমি পরিচয় নেই। ফেসবুকে দেখেছি। আমি আসলে বাড়িতে একটু ব্যস্ত ছিলাম, ওই কিছু সার্ভার ছিল তো। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তরমুজ করছিলেন নাকি? হ্যাঁ, হ্যাঁ, ও আচ্ছা 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 খুব টেনশনে ছিলাম তো, আচ্ছা মোটামুটি ওটা উতরে আচ্ছা আচ্ছা, তাহলে গেছে। আপনারা সবাই এই দাদার জন্য আমি, আপনারা আর সবাই ভাই দাদার আমার একটু বাড়িতে যা। ক্লাসের ভিডিও কিন্তু পাইনি। আচ্ছা, আমি অবশ্যই আমি সবাই চেক আসার নিমন্ত্রণ থাকলো। আমি চেক করে দিব। আমি ক্লাস শেষে আপনাকে চেক করে দিব। আমি সেন্ড করছি, আমি জানি, আমার মনে আছে। আমি ওই দেখেছিলাম না, ও সরি, ওই স্প্যামে ছিল কিন্তু ওপেন হচ্ছে না কেন ক্লাসের ভিডিওটা। আচ্ছা, আমি ক্লাস শেষে আপনাকে পার্সোনালি চেক করে দিচ্ছি। আপনি এনইডিএক্সটা ডাউনলোড করে দিন, আমি চেক করে দিচ্ছি। হ্যাঁ, আমি টেক্সটটা আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা সবাই মিলে আপনার বাসায় যাব তরমুজ খাইতে। অবশ্যই খুব খুশি হব।
ওকে, সো আমরা এক্সেল শুরু করব। ওকে, এমএস ওয়ার্ডের যদি কোনো কিছু আমাদের ভবিষ্যতে প্রয়োজন হয়, আপনাদের যদি কোনো কিছু দেখতে চান আমি দেখাবো, বাট হয় কি এই পুরা কোর্স যদি আমি শুধুমাত্র এমএস ওয়ার্ডের ফুল দেখাতে যাই তাহলে আমি আসলে ওই যে আমার রিকোয়ারমেন্টে ছিল যে আমি 33 থেকে 32 বা 35টা ক্লাসের ভিতরে কমপ্লিট করব, সেটা আমি করতে পারবো না, যে কারণে খুব বেসিকের উপরে এখানে দেখানো হয়। ওকে, এক্সেলটা আমরা একটু বেশি করে শিখবো, কারণ আমাদের ডাটা এন্ট্রি কাজে আমার এক্সপিরিয়েন্স থেকে বলি, আমি যে 1000+ প্রজেক্ট কমপ্লিট করছি এইখানে আসলে 95% সময় আমি এক্সেলের কাজ করছি। ওকে, এমএস ওয়ার্ডের কাজ করছি হাতে গোনা কয়েকটা। সো এই জন্যই এমএস ওয়ার্ড আমরা খুব বেশি প্রায়োরিটি দেই না। যদি এই কোর্সটা থাকতো যে অফিস অ্যাপ্লিকেশনের উপরে, তাহলে হয়তো বা এমএস ওয়ার্ডের খুব বেশি প্রায়োরিটি দিতাম, কারণ সেখানে এমএস ওয়ার্ড, এক্সেল এবং পাওয়ার পয়েন্ট এই 3টা টুলের ব্যবহার মাত্র শিখবো। সো যেহেতু এটা ফুল ডাটা এন্ট্রি কোর্স, আমাদের আরও অনেক কিছু শিখতে হবে। সো আমি যদি শুধুমাত্র এমএস ওয়ার্ড নিয়ে পড়ে থাকি তাহলে মোটামুটি 30 থেকে 32টা ক্লাস এমনি হয়ে যাবে এমএস ওয়ার্ডের উপরে, যে কারণে অত বেশি কিছু ডিপলি আমরা শিখি নাই। সো আমরা এক্সেল শেখার পূর্বে জাস্ট এমএস ওয়ার্ডের একটা অনলাইন ভার্সন আছে, যেটাকে আমরা বলি গুগলের প্রোডাক্ট এটা। সো এটাকে বলে গুগল ডক্স। ওকে, এটা কোথায় পাবো? আপনি আপনার মানে গুগল ক্রোম ব্রাউজার বা মজিলা ফায়ারফক্স যেখানেই বলেন না কেন, আমি রিকমেন্ড করবো আপনারা গুগল ক্রোম ব্রাউজার ব্যবহার করবেন। সো গুগল ক্রোম ব্রাউজারে যদি আপনার জিমেইলটা লগ ইন থাকে, এই যে জিমেইলটা আমার লগ ইন আছে, সো এরকম জিমেইলটা যদি লগ ইন থাকে তাহলে আপনি এই যে গুগল অ্যাপস বলে একটা টুল পাবেন, এইটার উপরে ক্লিক দিলে এই যে গুগলের এই যতগুলো প্রোডাক্ট আছে এখানে শো করে, বাকিগুলো নর্মালি এই মোর ফ্রম গুগল এটা শো করে, এখান থেকে দেখতে হয়। সো এখান থেকে দেখেন এমএস ওয়ার্ড, এক্সেল, গুগল ড্রাইভ, আমাদের যেগুলো বেশি প্রয়োজন আমি সেগুলোকে উপরে রাখছি। এগুলো নর্মালি দেখেন, এটা নর্মালি এরকম নিচের দিকে থাকতে পারে, ঠিক আছে, এরকম নিচের দিকে থাকতে পারে। আমার যেহেতু বেশি প্রয়োজন হয় নিচের দিকে না রেখে আমি কি করলাম, উপরের দিকে নিয়ে আসবো। কীভাবে করব? জাস্ট এখানে ক্লিক করব, বাম সাইড ক্লিক করে ধরে জাস্ট উপরের দিকে নিয়ে আসবো। এই যে আবার ক্লিক করে ধরে এই যে উপরে যে পজিশনে আপনি রাখতে চাচ্ছেন সেখানে এনে ছেড়ে দিবেন, থাকবেন। সো আমি এটাকে ওপেন করলাম, এটা হলো গুগল ডক্স। ওকে, তো এখান থেকে, আচ্ছা 1 মিনিট আমি একটা ফোন রিসিভ করব, সরি। ওকে, সো আমরা দেখতেছিলাম যে গুগলেরই একটা অনলাইন প্রোডাক্ট আছে যেটা হলো গুগল ডক্স। সো গুগল ডক্সে যাওয়ার পরে সেমভাবে আপনার, আমি বলছিলাম যে একটা ব্ল্যাঙ্ক ফাইল কিভাবে নেবেন, আপনি যদি প্রিভিয়াস কোনো কাজ করে থাকেন সেই ফাইলগুলো এখানে শো করবে, আর নতুন যদি কোনো ফাইল নিতে চান তাহলে সেই ফাইলটা এই যে ব্ল্যাঙ্ক ডকুমেন্টের উপরে ক্লিক দিবেন, তাহলে একটা ফাইল হয়ে যাবে। সো এমএস ওয়ার্ডে একেবারে যে অবস্থায় যা দেখছিলেন এখানে এসে দেখেন সেই একই সিস্টেম। ওকে, এখানে এখানে ওইভাবে হেডার অ্যান্ড ফুটার বা এগুলো নিয়ে খুব বেশি আমাদের চিন্তা করতে হয় না। তবে এখান থেকে যে টুলগুলো আপনি মনে করতে পারেন, এই এমএস ওয়ার্ডে তো অনেকগুলো টুল দেখছিলাম, এখানে আসলে কই এই টুলগুলো? আসলে এই যে ট্যাব আছে, ফাইল ট্যাব, এডিট ট্যাব, ভিউ ট্যাব, ইনসার্ট ট্যাব, ফরম্যাট ট্যাব, টুল, এখানে এইগুলোতে থাকে। দেখেন ইনসার্ট ট্যাবে যাওয়ার পরে ইমেজ, এই যে ইমেজ, এইগুলোতে আরও বেশি অ্যাডভান্টেজ পাওয়া যায়। ওকে, সো বেশি অ্যাডভান্টেজ বলতে কি বোঝাতে চাচ্ছি, দেখেন আপনি যদি এখান থেকে ইমেজ ইনসার্ট করতে চান, আমরা ওখানে দেখতেছিলাম যে খুব ঝামেলা, বাট এইখান থেকে ইমেজ ইনসার্ট, ইমেজের উপরে ক্লিক দিলে আপলোড ফ্রম ফটো, সার্চ ফ্রম ওয়েব, আপনার ড্রাইভে যদি থেকে থাকে, আপনার গুগল ফটোসে যদি থেকে থাকে, আপনার যদি ক্যামেরা থেকে থাকে, মানে অনেক সময় ক্যামেরা দিয়েও কাজ করা যায়, আবার আপনার ইউআরএল এর মাধ্যমে করতে পারেন। ইউআরএল এর মাধ্যমে যেরকম আমি বোঝাতে চাচ্ছি, সাপোজ আমি অ্যামাজন থেকে একটা ফটো নিয়ে আসি। ওকে, এই ফটোটা আমি ওপেন ইমেজ ইন নিউ ট্যাব, এটার উপরে ক্লিক দিলাম। সো এই ইমেজটা যদি আমি ইনসার্ট করতে চাই তাহলে আমি কি করব, এই যে আমার সার্চ বারে যে ইউআরএলটা আছে এই ইউআরএলটা কপি করব, কপি করে জাস্ট এখানে এনে ইনসার্ট ইমেজ বাই ইউআরএল এটার উপরে ক্লিক দিব, দেওয়ার পরে পেস্ট ইউআরএল ইমেজ হিয়ার, পেস্ট করে দিলাম। এই দেখেন নিয়ে নেছে ইনসার্ট ইমেজ, সো ইমেজটা ইনসার্ট হয়ে গেছে। সো এই একটু ওয়েট করেন, ইয়েস, এই যে হয়তো বা বুঝতে পারছেন যে এটা যেহেতু গুগল প্রোডাক্ট এবং অনলাইন ভার্সন, যে কারণে এখানে আরও বেশি অ্যাডভান্টেজ পাবেন কাজ করতে। ওকে, তবে যে সমস্যাটা আছে, আচ্ছা
তার শুরুতে একটু বলি, এখান থেকে আনটাইটেল ডকুমেন্ট, শুরুতে টাইটেলটা চেঞ্জ করে নেবেন, যে সাপোজ বিএটিসি স্পেস 04 দিয়ে দিলাম। ওকে, যেটা বলতেছি, এটা যেহেতু অনলাইন গুগলেরই প্রোডাক্ট এবং অনলাইনে ভার্সন, সো আপনার যদি মানে ফোনে সরি আপনার যদি ইন্টারনেট না থাকে, ওয়াইফাই, বা আপনার যদি ডাটা না থাকে, তখন আপনি কিন্তু এইটাতে কাজ করতে পারবেন না। ওকে, সো এইটা হলো ডিসঅ্যাডভান্টেজ এটার। আর অ্যাডভান্টেজ তো আমরা প্রতিনিয়তই দেখে যাচ্ছি যে আসলে আপনার কোনো কিছু কিন্তু কন্ট্রোল এস দিয়ে সেভ করতে হবে না, বা আপনার বারবার সেভ বাটনে ক্লিক করতে হবে না। এখানে সেরকম কিছু নাই, সেভ বাটন বলে কিছু নাই। আপনি যখনই কাজ করবেন, সাপোজ আমি একটু দেখাই, এন্টার বাটন প্রেস করলাম, এই দেখেন সেভ হয়ে গেছে। হয়তো 2-3 সেকেন্ড প্রয়োজন হবে, তার ভিতরেই সেভ হবে। ওকে, আপনার ইন্টারনেট কানেকশনটা যত স্মুথ হবে তত দ্রুতই সেভ হয়ে যাবে। এখান থেকে আর কি কি দেখানো আছে, ইমেজ, টেবিল কিভাবে ইনসার্ট করবেন এটা আমরা দেখছি। দেখেন, আমরা টেবিল ইনসার্ট করার সময় এমএস ওয়ার্ডে মনে আছে যে এখান থেকে যদিও সেটা এটা নিতে পারবেন, বাট এখান থেকে দেখেন আপনার জাস্ট এই ধরে টান দেন, এই দেখেন অটোমেটিকভাবে বড় হতে আছে। সো এইটা টেবিল নিতে পারবেন। এখান থেকে ড্র পার্টটা আমরা দেখি নাই, সার্ট পার্টটা আমরা এই পার্টটা আমরা মানে এমএস ওয়ার্ডে দেখবো না, এক্সেলে যেয়ে দেখবো। বার চার্ট, পাই চার্ট, এগুলো আমরা এক্সেলে দেখবো। এরপরে ইমোজি পার্ট বাদ দিলাম। আচ্ছা, ড্রপ ডাউন আমরা এক্সেলে দেখবো, এখানে খুব বেশি প্রয়োজন হয় না, এক্সেলের থেকে এক্সপিরিয়েন্স নিয়ে আসবো। এখান থেকে এসে আর কি কি প্রয়োজন হয় আমাদের সেটা দেখি। আমরা যদি কোনো ইকুয়েশন লিখতে চাই, তাহলে এই যে স্পেশাল সিম্বল আছে, ইকুয়েশন আছে, এখান থেকে দিতে পারি। হেডার অ্যান্ড ফুটার যদি সেট করতে চাই, দেখেন আমরা মনে থাকার কথা পেজ সেট করছিলাম, সো হেডারের উপরে ক্লিক দিলে এই যে হেডার, আপনি এখানে হেডারে কাজ করতে পারবেন এখন। ওকে, হেডার, জাস্ট হেডার ওপেন হয়েছে, এটা কিন্তু স্পেসিফিক বা আলাদা আলাদাভাবে কাজ করতে হয়। সেমভাবে আমি আমরা ইনসার্ট ট্যাবে মোটামুটি অনেক কিছু পাবো। ওকে, সো এরপরে পেজ ব্রেক যদি দিতে চাই, ব্রেককে দেখেন পেজ ব্রেক, সিলেকশন, নেক্সট পেজ, একটু আগে দেখতেছিলাম নেক্সট পেজ, এরপরে পেজ ব্রেক, সব কিছু এখানে পেয়ে যাব। এরপরে টেবিল অফ কন্টেন্ট। আচ্ছা, টেবিল অফ কন্টেন্ট পার্টটা আমি কোনো একটা ক্লাসে দেখাই দিব, সমস্যা না, ওইটা একটু সাজানোর প্রয়োজন হয়। ওকে, পারফেক্ট ফাইল না থাকলে হয় না। আচ্ছা, আরও বেশ কিছু বিষয় দেখতেছিলাম যে এখানে সেগুলো পেয়ে যাবেন, সেই টুলগুলো, যেরকম এখান থেকে অ্যালাইনমেন্ট কোনটা করবেন, লেফট অ্যালাইন, লেফট, মিডিল, রাইট, এরপরে হলো জাস্টিফাই কোনটা করবেন। এরপরে এসে এখান থেকে মানে চেক বক্স কোনটা দিবেন, মানে বুলেট কোনটা ব্যবহার করবেন, নাম্বারিং কোনটা করবেন, সো এগুলো সবই এখান থেকে পাবেন। এরপরে কত ফিট করবেন, এরপরে কালার কোনটা দিবেন। এরপরে এখানে আরও টুল আছে, এই যে ইমেজ ইনসার্ট টুলটা এখানেও আছে, লিঙ্ক আছে। এখানে আপনার পেজের যে জুম ইন জুম আউট পার্টটা নিয়ে বলি, জুম ইন যদি আপনি করতে চান, এখানে বাই ডিফল্ট 100% থাকে। এখান থেকে আপনি যদি ছোট করতে চান, 50% করতে চান, তাহলে দেখেন এই যে 50% করে নিতে পারবেন। কোনো কারণে মনে হলো আপনার একটু বড় করা প্রয়োজন, 100% পারফেক্ট না, 150% করে নিলেন, পেজটা আরও বড় হয়ে গেল। সো এইভাবে আমরা এখান থেকে সেট করতে পারি। তবে একটু বলি, আমরা এখানে খুব কম কাজ করি। ওকে, আমরা নর্মালি বেশিরভাগ ডিজাইন এমএস ওয়ার্ড দিয়ে করি। এখান থেকে যে কাজটা করি, টোটাল মানে র ফাইলটা তৈরি করে নিই। মেন ডিজাইনটা এমএস ওয়ার্ডে, যে এই যে পেজ নাম্বার, সেট যা কিছু করতে হয়, মেন ডিজাইনটা এমএস ওয়ার্ডে করে নিই। আর এখান থেকে যদি ডাটা কালেকশন করতে হয়, তাহলে সেটা ইজিলিভাবে, সাপোজ কোনো একটা ওয়েবসাইট থেকে ডাটাগুলো আমার কপি করতে হচ্ছে, যেরকম আমি সিম্পলি একটা উদাহরণ দিই। আমি লাস্ট টাইম একটা কাজ করছিলাম, আমার একটা ক্লায়েন্ট আসছিল, ও আমাকে বলছিল যে কোর্স, ওর কয়েকটা লিঙ্ক দিয়েছিল, সেই লিঙ্কে কোর্স ছিল। এখন কোর্সগুলো জাস্ট কপি করতে হবে, কোর্সের ভিতরে যে ওর অ্যাকাউন্টও দিয়ে দিয়েছিল, যে কারণে লগ ইন করলে সব কিছু দেখা যাচ্ছিলো। সো কোর্সের যত কন্টেন্টগুলো আছে, সেই কন্টেন্টগুলো কপি করতে হবে, আর ওর এমএস ওয়ার্ডে একটা একটা করে কোর্সের টাইটেল দিয়ে তৈরি করে দিতে হবে। সো আমি কি করছিলাম, জাস্ট এমএস ওয়ার্ডে যদি আপনি করতে যান ওই কাজটা, তাহলে সাপোজ আপনাকে একটা এমএস ওয়ার্ড ফাইল নিতে হবে, নেওয়ার পরে এই ব্রাউজারে যাইতে হবে, সেটা কপি করতে হবে, আবার এমএস ওয়ার্ডে যাইতে হবে, সেটা পেস্ট করতে হবে, আবার ব্রাউজারে যাইতে হবে, কপি করতে হবে, এই কাজ করতে হবে। বাট এইটা না করে আপনার যদি একই ব্রাউজারে দুইটা ট্যাবে থাকে, সাপোজ এখানে এমএস ওয়ার্ড আছে, আবার এখানে এসে কোর্সের লিঙ্ক, সো এখান থেকে কপি করবেন, কন্ট্রোল সি দিয়ে এই সাইডে এসে পেস্ট করে দেবেন, কোনো ঝামেলা নেই। ওকে,
আবার আপনাকে বারবার সেভ করতে হবে না, অটোমেটিক সেভ হয়ে যাবে। এরপরে ফাইলটা ডাউনলোড করে আপনি নিজের মতো ডিজাইন করবেন। ফাইলটা ডাউনলোড করার অপশান কি, এই যে ফাইলস থেকে ডাউনলোড, কি ফরম্যাটে ডাউনলোড করবেন, এমএস ওয়ার্ড, মাইক্রোসফট ওয়ার্ড, এই ফরম্যাটে ডাউনলোড করলে এই সেমভাবে এইটা এরকম একটা ফাইল ডাউনলোড হবে। এখান থেকে দেখাই ফাইল, এই যে ডাউনলোড। এরপরে যদি কোনোভাবে ওয়েব ফরম্যাটে করতে চান বা পিডিএফ ফরম্যাটে করতে চান করতে পারেন। আমি জাস্ট এমএস ওয়ার্ডে দেখাচ্ছি। এমএস ওয়ার্ডে ডাউনলোড দিলাম, এইটা হলো সেই ফাইলটা, দেখেন ওপেন হয়ে গেছে, এই যে এমএস ওয়ার্ড ফাইল, এই যে সেই ফাইলটা। সো শুরুতে আপনার সামনে এরকম দেখাবে। এখানে একটা টুল আছে, একটু বলি, এটা কিন্তু আপনি কোনোভাবে এডিট করতে পারবেন না। কেন করতে পারবেন না? প্রোটেক্টেড। এখানে ভিউ, এখানে বি কেয়ারফুল, এখানে একটা ওয়ার্নিং দেওয়া আছে, আমি দেখাচ্ছি। এইটা এই টুলের কারণে আমরা, আচ্ছা এই টুলটা দেখি, আচ্ছা একটু সরানো যায়, ওকে। সো এখানে দেখেন এনেবল এডিটিং, ওকে। সো আপনি এখন এনেবল এডিটিংয়ের উপরে যদি ক্লিক দেন, এই যে ক্লিক দিলাম, এখন কিন্তু সব কিছু হয়ে গেল। সো এখন আপনি কিন্তু এডিট করতে পারবেন। সো এডিটিং অপশানটা ডিজেবল থাকে, আপনি জাস্ট এনেবল এডিটিং করে নেবেন, তাহলে এখন আপনি ইজিলিভাবে এখন এই পার্টে কাজ করতে পারবেন। সো আমরা হয়তো বা বুঝতে পারলাম যে কিভাবে এই কাজটা করতে হয়, এমএস ওয়ার্ডের পার্টটা ক্লিয়ার করলাম। সো এটা হলো এমএস ওয়ার্ড বা গুগল ডক্সের বেসিক কিছু। এরপরে ফরম্যাট টুলে এসে দেখেন প্যারাগ্রাফ ফরম্যাট। আচ্ছা এটা হলো টেবিল অফ কন্টেন্টের একটা বড় অংশ আছে। সো এটা যেহেতু টেবিল অফ কন্টেন্ট দেখায় না, এই জিনিসটা এখন বুঝবো না। লেফট লাইন, রাইট লাইন, এটা এখানেও পেয়ে গেলাম। কলাম কিভাবে সেট করতে হয় এটা আমি ক্লাসে দেখাইছিলাম। লাইন, প্যারাগ্রাফ, কত স্পেস দিব, পেজ নাম্বার কিভাবে সেট করতে হয়, এই যে পেজ নাম্বার সেট, হেডার অ্যান্ড ফুটার আবার এখানে পেলাম, বুলেট অ্যান্ড নাম্বারিং পেলাম। সো সব কিছু এখানে অ্যাভেলেবেল আছে। সো আমরা জাস্ট এই এমএস ওয়ার্ড দিয়েও কাজ করতে পারি, যেটাকে গুগলের ভাষায় গুগলেরই প্রোডাক্ট গুগল ডক্স, ওকে। সো গুগল ডক্স নিয়েও আমরা দেখতে পারি, ওকে। সো এইটা ছিল এমএস ওয়ার্ডের একেবারে বেসিক ব্যাপার। আচ্ছা এমএস ওয়ার্ডে আরেকটা পার্ট আমি দেখাতে ভুলে গেছি, সেটা নিয়ে একটু দেখাই। বুলেট অ্যান্ড নাম্বারিং, এই পার্টটা দেখাই নেই, ওকে। সো আমাদের মনে থাকার কথা, আমাদের স্কুল লাইফে টিচাররা বেশি বেশি বলতো যে আপনারা যদি মানে না ওই পয়েন্ট আকারে লিখেন তাহলে নাম্বার বেশি পাবেন। এই পয়েন্ট আকারে যেটা লেখা সেটাকে বলে নাম্বারিং অথবা বুলেট, ওকে। সো নাম্বারিং বুলেট কিভাবে সেট করতে হয় এটা দেখাবো। এখন নাম্বারিং, মনে করেন আমরা কিছু একটা লিখতেছি, এরপরে এখানে আমরা নাম্বারিং করব বা বুলেট ব্যবহার করব, ওকে। আমি এই কয়েকটা নিলাম আপনাদের জন্য, এই কয়টা। সো এই কয়টাতে আমি নাম্বারিং ব্যবহার করব, আবার বুলেট ব্যবহার করে দেখাবো, ওকে। আরও বেশি করে নেই, তাহলে একটু অ্যাডভান্স লেভেলের কিছু দেখানো যাবে। ওকে গুড। তো এইটা ওই যে পয়েন্ট আকারে লেখা 1 2 3 দেওয়া থাকবে, এটা 1, এটা 2, এটা 3, এটা আমরা কিন্তু অনেক জায়গায় দেখছি, ওকে। লাস্ট টাইম আমি একটা পিডিএফ দেখাচ্ছিলাম, ওখানেও হয়তো ছিল। সো বেসিকটা দেখাই, তারপরে অ্যাডভান্স কিছু দেখাবো। তো প্রথমে আপনি যদি এইগুলোকে নাম্বারিং করতে চান, ওকে, বা বুলেট ব্যবহার করতে চান, প্রথম বুলেট ব্যবহার করা দেখাই। সো প্রথমে এগুলোকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে আপনি হোম ট্যাব থেকে চলে যাবেন, আচ্ছা এটাকে আরেকটু সরাই, হোম ট্যাব থেকে চলে যাবেন এই যে বুলেট বলে একটা, এই যে প্যারাগ্রাফ যে টুলবারটা আছে এখানে দেখেন, এটাকে বলে বুলেট, ওকে। এই যে টুলটা আছে এটা হলো বুলেট, আর এর পাশে যেটা আছে 1 2 3 দেওয়া, এইটা হলো নাম্বারিং, ওকে। আমরা শুরুতে আচ্ছা আমরা শুরুতে বুলেটটা ব্যবহার করে দেখাবো, ওকে। সো এই যে ডাউন অ্যারো আছে এটার উপরে টিকমার্ক দিব, দেওয়ার পরে এখানে অনেকগুলো বুলেট আছে, এই যে। সো এই স্টাইল দিতে পারি, এখানে কতগুলো স্টাইল আছে সেই স্টাইলগুলো আমরা ব্যবহার করতে পারি, ওকে। সো আমি মনে করলাম যে এই স্টাইলটা ব্যবহার করব, বা এই স্টাইলটা ব্যবহার করব, বা এই স্টাইলটা ব্যবহার করব। আপনার ক্লায়েন্টের পিডিএফে যেরকম স্টাইল থাকবে সেরকম স্টাইল এখান থেকে দিয়ে দিতে পারেন। মনে করলাম যে এটা ব্যবহার করলাম, গুড। সো দেখেন এইটা হলো বুলেট ব্যবহার করলাম। আমাদের কাজের প্রয়োজনে অনেক সময় বুলেট ব্যবহার করার প্রয়োজন হতে পারে, অনেক সময় নাম্বারিং করার প্রয়োজন হতে পারে।
সো এটা বুলেট ব্যবহার করলাম। এখন আসি, কোনো কারণে আপনার মনে হলো আচ্ছা বুলেটগুলো আমি ব্যবহার করলাম ভালো কথা, বাট বুলেটগুলো আমার রিমুভ করার প্রয়োজন হচ্ছে। ওকে, মনে করতে পারেন এখানে আনডু করে দিব, বাট আপনি যখন ফাইলটা এইভাবে ক্রস করে দিবেন, আবার নতুন করে ফাইলটা ওপেন করবেন, তখন তো আর আনডু করলে হবে না, তাই না? সো এখন দেখেন এই যে এগুলো আপনাকে রিমুভ করতে হবে, বাট আনডু অপশান তো একটা ডিসেবল হয়ে গেছে, কারণ অলরেডি ফাইলটা ক্রস করে দিয়েছেন। সো এইটা যদি আবার রিমুভ করতে চান তাহলে পুনরায় সেম সিস্টেম, যেভাবে অ্যাড করছিলেন সেভাবে রিমুভ করবেন। সমস্তগুলো সিলেক্ট করতে হবে, যে অংশটুকু বুলেট করতে চাচ্ছেন সেগুলোকে সিলেক্ট করতে হবে। এরপরে বুলেট টুলটার উপরে ক্লিক দিলে নানের উপরে ক্লিক দিবেন, তাহলে এটা চলে যাবে। এই যে নানের উপরে ক্লিক দিন, এটা চলে যাবে। বাট একটা অসুবিধা এখানে হয়ে গেছে, দেখেন একটু স্পেস হয়ে গেছে, তাই না? এই যে লেফট লাইনটা এখানে একটা স্পেস হয়ে গেছে। সো এরকম যদি কোনো সমস্যা হয় তাহলে যে কাজটা করবেন, একটু ব্যাক করবেন, ব্যাক করে এটা বাই ডিফল্ট ম্যানুয়ালি করতে পারেন। ওকে, এই ম্যানুয়ালি এক একটা করে করতে পারেন, বাট এইটা তো একটু অনেক সময় লাগবে, এছাড়া আর কিছু না। সো আমি জাস্ট এখন দেখাই। ওকে, এইটাকে কীভাবে রিমুভ করবেন। সো এইটা যদি প্রথমে রিমুভ করাটা দেখাই, এখান থেকে নান করলাম, গুড। বাট আমাদের সমস্যাটা হলো এখানে একটা স্পেস থেকে যাচ্ছে, তাই তো? সো আমরা এই অবস্থায় আবার ব্যাক করে এনে এখান থেকে যে কোনো একটা বুলেটের উপরে ক্লিক দিব। যে কোনো একটার উপরে ক্লিক দিলে সবগুলো সিলেক্ট হয়ে যায়। ওকে, দেখেন যে কোনো একটার উপরে ক্লিক দেন, সিলেক্ট হয়ে যাবে। আবারও বলি, জুম করে দেখাই। এই যে মনে করলাম যে আমি এইটার উপরে ক্লিক দিব, এইটার উপরে কার্সেলটা জাস্ট রেখে এই অবস্থায় রেখে ক্লিক দিয়ে দিলাম, দেখেন সবগুলো সিলেক্ট হয়ে গেছে। এরপরে আপনি কি করবেন, কার্সেলের লেফট পার্টটা ক্লিক করে ধরে এভাবে টান দিবেন, দেখেন একটা দাগ হয়ে গেছে। এই যে দাগটা নাড়াচাড়া করতেছে, এটা একেবারে লেফট সাইডে এসে, এই যে লেফট সাইডে এখানে এসে ছেড়ে দিবেন, একেবারে লেফট সাইডে ধরে এনে ছেড়ে দিবেন। এই যে তাহলে দেখবেন যে এই সাইডে চলে আসছে। এরপরে আপনি কি করবেন, আবার সমস্তগুলো সিলেক্ট করবেন, সিলেক্ট করে বুলেট থেকে নান করে দিবেন। এখন দেখেন আপনি সেই, আচ্ছা জুম আউট করি, এখন দেখেন আর এই সমস্যাটা নাই। ওকে, সো আমরা প্রথম দেখলাম কিভাবে বুলেট করতে হয়, এরপরে দেখলাম বুলেটটাকে কিভাবে রিমুভ করতে হয়। ওকে, গুড। এবার বুলেট রিমুভ করলাম, ভালো কথা, নাম্বারিং করা দেখব, তার মানে 1 2 3 এভাবে। সো নাম্বারিং টুলটা আমার পাশেই আছে, জাস্ট এইটার উপরে ক্লিক দিব। এখন নাম্বারিং শুধুমাত্র 1 2 3 দিয়ে হয় এমন না, ABC দিয়ে করতে পারি। এইখানে দেখেন অনেকগুলো অপশন আছে। এটা হলো 1 2 3, বাট 1 ডট 2 ডট 3 ডট, মানে এরপরে আছে নাম্বারিংটা আরেকটা সিস্টেমে, এটা হলো 1 2 3 বাট ব্র্যাকেট করা। এটা আছে রোমান সংখ্যায় 1 2 3, এটা আছে ABCD ক্যাপিটাল লেটারে, এটা আছে ABCD স্মল লেটারে, আবার ব্র্যাকেট দেওয়া আছে। ABCD তে ডট দেওয়া আছে, রোমান সংখ্যায় 1 2 3 দেওয়া আছে স্মল লেটারে। সো আপনি এখান থেকে যে কোনো একটা ব্যবহার করতে পারেন, আমি জাস্ট 1 2 3 দিয়ে দেখাই। ওকে, জাস্ট এই যে 1 2 3, আমরা বেশিরভাগ সময় মোস্ট অফ দ্য টাইম এটা ব্যবহার করি, তাই না? 1 2 3। সো যদি কোনো কোড সেন্ড করি, সাপোজ আমরা একটা কোড সেন্ড করলাম, কোড সেন্ডে 30টা মানে MCQ আছে বা সামথিং। সো কোড সেন্ডগুলো এখানে এভাবে সেট করতে পারি, যে 1 2 3 এরকমভাবে সেট করে দিতে পারি। ওকে, আচ্ছা এই যে করলাম, দেখেন। সো এইটা নাম্বারিং করলাম, এই নাম্বারিংটা আমরা সবাই করতে পারবো। এটা যদি চেঞ্জ করতে চাই, ABCD দিতে চাই, তাহলে ABCD দিয়ে দিতে পারি। সরি, আমি যদি ABCD দিতে চাই, ABCD দিয়ে দিতে পারি। সো এইটা হলো বেসিক ব্যাপার। এবার আসি, আমরা যখন কোড সেন্ড করি তখন কিন্তু একটু অন্যরকম সিস্টেমে থাকে। সাপোজ সৃজনশীল আমরা হয়তো বা অনেকে অভ্যস্ত বা দেখছি, সৃজনশীল কোশ্চেনের সময় কি করা থাকে, এক নাম্বার কোশ্চেনের, আবার 1 নাম্বার কোশ্চেনে উপরে দেওয়া হলো 1 2 3, বাট 1 নাম্বার কোশ্চেনে আবার 4টা ABCD দেওয়া আছে, যেটা হলো মার্কস 1 2 3 4, টোটাল 10 মার্কস। এরপরে আছে, সাপোজ বোঝানোর জন্য আমি এটাকে এই কর্নারে ধরে টেনে আবার প্রিন্ট করি, এখান থেকে নান করে দিই। সো আচ্ছা, রিমুভ করলাম কিভাবে সেটা দেখাচ্ছি। এই যে নান করে দিলাম এখান থেকে। ওকে, সেমভাবে নাম্বারিং টুলে গিয়ে নান করে দিলাম। তো MCQ, সরি, আমরা এটা যেটা বোঝাতে চাচ্ছিলাম MCQ সিস্টেমটা বোঝাতে চাচ্ছিলাম। ওকে, সো আমি জাস্ট বোঝানোর জন্য মাইক্রোসফট এক্সেল MCQ লিখে সার্চ করি, MS। আপনাকে কখনো বলা হলো যে এই MCQগুলো আমাকে দিয়ে দিতে, সাপোজ এটা করতে বলা হলো। সো আপনি কি করলেন, এই 2টা বা 3টা দিয়ে আমি একসাথে দেখাই, তাহলে আপনারা ইজিলিভাবে বুঝতে পারবেন। Ctrl+C দিয়ে কপি করলেন, কখনো MS ওয়ার্ডে এসে Ctrl+V দিয়ে পেস্ট করবেন না, সেটা আমি আপনাদেরকে বলছিলাম। এই যে
কখনো এখানে এসে কন্ট্রোল ভি দিয়ে এভাবে পেস্ট করবেন না, তাহলে দেখবেন যে ও যে সিস্টেমে আসছে সে সিস্টেমে নিয়ে নেছে এইভাবে। বাট আপনার ক্লায়েন্ট আচ্ছা এটা তো নিয়ে নিলে ভালো যে আপনাকে আর কষ্ট করতে হচ্ছে না, তাই না? বাট এমন হলো আপনার ক্লায়েন্ট আপনাকে বলে বসলো যে এখানে 1 2 3 ঠিক আছে, বাট তুমি যখন আমাকে রেজাল্টটা দিবা এখানে ABCDটা ছোটো হাতের করে দিবা, বা ABCD দেওয়ার পরে এ ছোটো হাতের থাকবে, তারপরে ডট থাকবে, বি ছোটো হাতের থাকবে, ডট থাকবে। যদি এরকম হয় তখন কি করবেন? এইটা করার জন্য আমরা যে কাজটা করব, পেস্ট করার সময় ডান ক্লিক করে কিপ টেক্সট অনলি দিয়ে পেস্ট করব। ওকে, সো এইটাতে আমাদের সুবিধা হবে। এখন আসি, এখানে যথেষ্ট স্পেস পড়ে গেছে, সো এই স্পেসগুলো আমরা রিমুভ করে নিতে পারবো ইজিলিভাবে। সো এক্সেল ক্লাসে এটা শিখব। ওকে, এক্সেলের মাধ্যমে আমরা এটা করে নিব। এক্সেল ক্লাসে আমাকে একটু মনে করাই দিবেন, এটা আমি দেখাই দিব আপনাদেরকে। এই ম্যানুয়ালি এক একটা করে করতে হয় না। সো আমরা এক্সেলের মাধ্যমে করে এনে এখানে পেস্ট করে দিব। ওকে, সো আমি আমার মতো করে সাজাই নিলাম। এখন এখানে এসে সাপোজ 1 2 3 এগুলো আমরাও ডিলিট করে দিব। এক্সেলের মাধ্যমে দেখাবো কিভাবে ডিলিট করতে হয়। এখানে কেন দেখবো না, কারণ এখানে অতটা স্মুথলি করা যায় না। আচ্ছা, ABCDটাগুলো ডিলিট করে দেই। এই যে ABCD যেগুলো আছে প্রত্যেকের তো এ ব্র্যাকেট বি ব্র্যাকেট আছে। সো এটা এক্সেলে ভালো করে বোঝাবো, এখন জাস্ট একটু দেখে রাখেন। ওকে, এক্সেলে এই পার্টটা আছে। Ctrl+H দিয়ে এখানে আমি কি ডিলিট করব, এ ব্র্যাকেট শুরু, বড় হাতের এ, ব্র্যাকেট শেষ, এইটাকে ডিলিট করব। তাহলে সবগুলোর এ ডিলিট হবে, এটার এ ডিলিট হবে, এটার এ ডিলিট। এখানে যদি 100 থাকে 100 একবারে ডিলিট হয়ে যাবে। সো এরপরে রিপ্লেস অল করে দিব। সো এখান থেকে দেখেন 3টা ডিলিট হয়ে গেছে আমাদের, এই যে 3 রিপ্লেস হয়ে গেছে। সো ওকে, সো এখন আমরা বি ডিলিট করব। সো এখানে 100 হলেও আমি মানে অল্প সময়ে একইভাবে করতে পারতাম, যেহেতু 3টা আছে 3টাই হয়ে যাবে। এটা কি করতেছি এক্সেলে এটা ভালোভাবে বুঝাবো। ওকে, এখন শুধুমাত্র ডি আছে। এখন জাস্ট একটু দেখে রাখেন, এক্সেলে এই জিনিসটা আমি বুঝাই দিব ক্লিয়ার করে। তো দেখেন চলে গেছে। ওকে, তো এবার আমরা দেখব যে নাম্বারিং কিভাবে করতে হয়। প্রথম নাম্বারিং করব, তারপরে 1 2 3 দিয়ে নাম্বারিং করব, তারপরে সিম্পল যেটা ABC দিয়ে নাম্বারিং করব। সো আপনারা এটা কয়েকটা সিস্টেমে করতে পারেন। আমি যেটা রিকমেন্ড করি আপনারা এইভাবে করে নিন। এই যে সমস্তগুলো একসাথে সিলেক্ট করে, যতগুলো কোশ্চেন আছে একসাথে সিলেক্ট করে এটা 1 2 3 করে দেন। ওকে, দেওয়ার পরে দেখেন একটু মানে রাইটের দিকে চলে গেছে। এখানে মার্জিনটা এখান থেকে হওয়ার কথা ছিল, এখান থেকে হওয়ার কথা ছিল। তো যে কোনো একটা সিলেক্ট করে ধরে এভাবে টান দিবেন, তাহলে লেফটে চলে আসবে। এরপরে আপনি এই 3টা, এই 4টা হলো অ্যান্সার, তাই না? সো এই 4টাকে ধরে আবার নান করে দিবেন। ওকে, এটা অনেক সিস্টেমে করা যায়। আপনি এভাবে করলে শুরুতে ইজিলি ফিল করবেন, আপনি যখন অ্যাডভান্স হয়ে যাবেন তখন আর এই সমস্যাটা হবে না। আচ্ছা, এইটা নান করে দিলে কি হচ্ছে একটু খেয়াল করি। আচ্ছা, এটা কিন্তু আরও অনেক সিস্টেমে করা যায়। আমি যেটা দেখাচ্ছি একটু সময় লাগতেছে মনে হচ্ছে, বাট শুরুর দিকে এভাবে করা ভালো। আমি ধরে নিচ্ছি আপনারা সবাই বেসিকে আছেন। ওকে, তো প্রথমে নাম্বারিংটা করে নিলাম। নেওয়ার পরে যে সাইডটা, এই সাইডটার নাম্বারিং কি হবে, এই সাইডটা কিন্তু ABCD এর নাম্বারিং হবে। ওকে, ছোটো হাতের ABCD দিয়ে ডট হবে। সো আমি এই সাইডটা সিলেক্ট করে এখান থেকে ডাউন ক্লিক করে নান করে দিব। এখানে দেখেন শুরুতে 1 আছে, তাহলে আবারও দেখাই, এই যে শুরুতে 1 আছে, গুড, এটা তো থাকবে। 2 3 4 5 এই পর্যন্ত নাম্বারিংটা অফ হয়ে যাবে, এবং এখানে যে 6টা আছে এখানে এসে কত হবে, 2 হবে, অটোমেটিক হয়ে যাবে। আমি জাস্ট নান করে দিলাম, তখন বুঝতে পারবেন 1, এখানে এসে দেখেন 2 হয়ে গেছে অটোমেটিক। সেমভাবে এই সাইডটা সিলেক্ট করলাম, এখান থেকে নান করে দিলাম। সেমভাবে এই সাইডটা সিলেক্ট করলাম, এখান থেকে নান করে দিলাম। ওকে, সো এবার আসি, আমাদের প্রয়োজন ছিল এই 4টাকে ABCD দিয়ে দেখানো। সো নাম্বারিংয়ের উপরে ক্লিক দিয়ে A ডট B ডট ছোটো হাতের যেগুলো আছে, কোনটা আছে, এখান থেকে এটা ক্যাপিটালে আছে, স্মলে এটা আছে, সো এটার উপরে ক্লিক দিলাম। সো দেখেন নিয়ে নেছে। সেমভাবে এগুলো সিলেক্ট করব, আর এখান থেকে বারবার আপনাকে এই যে খুঁজে বের করতে হবে না, যেহেতু একটা করছেন, মানে একটা এই যে ABCD করছেন, এখন এই ডাউন অ্যারোর উপরে ক্লিক না দিয়ে ডিরেক্ট এই নাম্বারিংয়ের উপরে ক্লিক দিয়ে বসবেন। আচ্ছা, এখান থেকে নিয়ে নেবে, সরি আমি ভুলে গেছি,
এখান থেকে নিয়ে নিবে। আপনি এই যে ছোট হাতের এগুলো দিতে হবে আপনাকে, এই যে। সো আমরা দেখলাম যে কিভাবে এই যে নাম্বারিং করতে হয়, অ্যাডভান্স নাম্বারিংও দেখে নিলাম যে কিভাবে 1 2 3 দিয়ে করব, আবার কিভাবে এসে এই মাঝে আবার বুলেট, যদি এখানে বুলেট ব্যবহার করতে হয় তাও কিন্তু বুলেট ব্যবহার করতে পারতাম। সাপোজ আমার প্রয়োজনে এখানে নাম্বারিং করছি, বাট আমার প্রয়োজনে যদি বুলেট ব্যবহার করতে হতো তখন আমি কি করতাম, এই যে আমি দেখাচ্ছি, আমার যদি মনে হলো যে বুলেট ব্যবহার করতে হবে, এখানে বুলেট ব্যবহার করলাম। এখানে যদি এমসিকিউ, বুলেট ব্যবহার করতে হবে না, বাট আমি বোঝানোর জন্য দেখালাম যে কীভাবে বুলেট ব্যবহার করবেন। এই সিস্টেমেও আমরা ডিজাইন করে নিতে পারি। ওকে, এবার আরেকটা সিস্টেম দেখাই। ওকে, অনেক সময় দেখবেন যে এই যেহেতু নাম্বার চ্যাপ্টার এগুলো অনেক ছোট, তাই না? তাহলে এটা 2টা বা 3টা ইসে হয়ে যেতে পারে। ওকে, 2টা 3টা হিসেবে বলতে এই মানে 1 2 3 4 4টা রোতে না রেখে 4টা কলামে রাখতে পারি আমরা। ওকে, তার মানে যেটা বোঝাতে চাচ্ছি, প্রথম নাম্বার থাকলো, তারপর এখানে নাম্বার থাকলো, তারপরে ক্যারেক্টার থাকলো, তারপরে লেভেল থাকলো, তারপরে জাস্ট একটা লাইনে হয়ে যাবে, এই যে একটা লাইনে। সো এইটা যদি একটা লাইনে এখন করতে চান তাহলে কি করবেন, কারণ এরকম ছোট ছোট, এত বড় বড় হলে তখন আমরা করি না, বাট অনেক সময় ছোট ছোট হলে কি করে, পেজ মানে এখানে যদি আমি সাপোজ বোঝানোর জন্য আবার একটু দেখাই, এভাবে যদি করি তাহলে এই সাইডে দেখেন বিশাল বড় একটা জায়গা মায়ের হয়ে যাচ্ছে, কারণ পুরো এই অংশটা আমার নিয়ে নেছে। বাট এইটা কিন্তু এই একটা লাইন বা 2টা লাইনের ভিতরে কমপ্লিট হয়ে যেতে পারতো। এখানে যদি 2টা রাখি আর এখানে 2টা রাখি তাহলে কি সুবিধা হলো। সো এরকম যদি আমরা করতে চাই তাহলে কি করব, সো প্রথমে আমাদের যে কাজটা করতে হবে, সমস্ত অংশগুলোকে সিলেক্ট করে, আমি দেখাইছিলাম কলাম আলাদা করতে হয় কিভাবে। সো এইটা কোথায় আছে আমি একটু দেখে নিই, ইনসার্ট না, এটা হলো লেআউট ট্যাবে আছে। সো লেআউট ট্যাবে যাওয়ার পরে কলামসের উপরে ক্লিক দিবেন। কয়টা কলামে করবেন, 1 2 3, এটা কয়টা কলামে, আপনি 4টা কলামে যদি করতে চান, এখানে 4টা কলাম নাই, সমস্যা না, মোর কলামসের উপরে ক্লিক দিবেন। দেওয়ার পরে নাম্বার অফ কলামসে এখানে কয়টা দিবেন, সাপোজ আমি 4টা কলাম ব্যবহার করব। ওকে, দেওয়ার পরে জাস্ট ওকের উপরে ক্লিক দিব, দেখেন 4টা হয়ে গেছে। এবার এসে আমি এবিসিডি দিয়ে দিই। সো হোম ট্যাব থেকে নাম্বারিং, এখান থেকে এবিসিডি কই, এই যে ছোট হাতের এবিসিডি দিয়ে দিলাম। তাহলে যে জিনিসটা হলো, দেখেন এখানে অনেক জায়গা বা অনেক স্পেস আমাদের কিন্তু বের হয়ে গেল। হয়তোবা বুঝাতে পারলাম যে আমি কি বোঝাতে চাচ্ছি। সো কারোর কোনো কোশ্চেন আছে কিনা এই পার্টটা নিয়ে বলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? এই তো ভালো, আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। ওই যে হোমওয়ার্কের ব্যাপারে আমি একটু বলতে চাচ্ছিলাম, হোমওয়ার্কটা যদি আচ্ছা, কি হোমওয়ার্কটা দিবেন? হোমওয়ার্কটা আমি লাস্টে কথা বলি, হোমওয়ার্কটা নিয়ে। না, আমি আমি এখানে শেষ করে দিচ্ছি। আচ্ছা বলেন। আহ, আপনি একটু লিখে যদি গ্রুপে দিতেন যে কিভাবে করতে হবে, সেটা আমাদের একটু সুবিধা হতো। এটাই একটু কি? আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছি আপনার কথা, লাস্টে অ্যান্সার দিচ্ছি। আচ্ছা আচ্ছা, আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। সো আমরা এখন যেটা শিখলাম, নাম্বারিং, বুলেট, এটা নিয়ে কারো কোনো কোশ্চেন আছে কিনা? আচ্ছা, আপনার কথাটা আমি বুঝতে পারলাম না, আবার একটু দেখান লাস্টের। আচ্ছা, লাস্টেরটার একটু দেখাবো, গুড। আচ্ছা, লাস্টেরটা কি করছিলাম সেখানে একটু ফিরে যাই। লাস্টেরটা যে কাজটা করছিলাম এইটা নিয়ে একটু বোঝাই, ওইটা তো অলরেডি দেখানো হয়ে গেছে। সো এইটা নিয়ে একটু বোঝাই। সো আমি এখানে একটা জিনিস দেখতে পারতেছি যে হোয়াট ইজ এক্সেল, বাট এই যে হোয়াট ইজ এক্সেলের যে 4টা অপশান আছে, এই 4টা অপশান যদি আমি এইভাবে 1টা 2টা 3টা 4টা রোতে রাখি, আলাদা আলাদা রোতে, তাহলে এই সাইডের যে স্পেসটা, সেই স্পেসটা তো আমার কোনো কোশ্চেনে কাজে লাগাতে পারতেছি না। সো আমাদের দিন শেষে হয়ে যায় কি, কোশ্চেন পেপারটা 2-3 পেজের হয়ে গেল। সাপোজ 100 কোশ্চেন করতে চাচ্ছি, 2-3 পেজ হয়ে গেছে। বাট 100 কোশ্চেন যদি আমি 1 পেজের ভিতরে রাখতে পারি, সেটা কিন্তু সব থেকে বেটার হয়, তাই না? নর্মালি জানেন যে আমাদের যে অ্যাডমিশনের কোশ্চেনগুলো হয় এই এমসিকিউর উপরে বেস করে, সো সেগুলো দেখবেন যে 1 পেজের ভিতরে কমপ্লিট করার চেষ্টা করে। সো এইগুলো যদি আপনি এইভাবে রাখেন তাহলে হবে কি, এই সাইডে জায়গাগুলো শুধু শুধু আপনার নষ্ট হবে। সো এরকম যদি একটু বড় হয় তখন আমরা 2টা কলামে দেখাতে পারি, যেরকম একটু আগে 4টা কলামে দেখলাম। এটা আপনার একটু
এই 4টা কলামটা আপনারা ইসে দেখে নেবেন, মানে ভিডিওতে তো অবশ্যই দেখে নিতে পারবেন। আমি এখন 2টা কলামে দেখাই কীভাবে করব। সো প্রথমে এগুলোকে রিমুভ করে দিলাম নান করে, ওকে। এরপরে আমি এই অংশটাকে কলামে কনভার্ট করে নিব। এটা তো রোতে আছে, 1টা 2টা 3টা 4টা রোতে আছে। আমি এইটা মানে 2টা রো করতে পারি অথবা 1টা রো করতে পারি। সো 1টা রো যদি করি তাহলে কলাম হবে 4টা, আর যদি 2টা রো করি তাহলে কলাম হবে 2টা, ওকে। তো আচ্ছা, কলাম রো হয়তো বা বুঝতে পারতেছেন না অনেকে, আমি একটু এক্সেল দিয়ে দেখাই, কারণ এক্সেলে এইগুলো আছে। এক্সেল ফাইল নিলাম, যদিও এক্সেল আজকে আর শুরু না করি, আগামী ক্লাস থেকে এক্সেল শুরু করি। আচ্ছা, আপনার আছে এই অবস্থায়, ওকে, আপনার আছে এই অবস্থায়। এখন এখানে যে অবস্থা আছে দেখেন, এই সাইডের জায়গাগুলো তো নষ্ট হয়ে যাচ্ছে। সো আমরা যে কাজটা করতে পারি যে এইটাকে আমরা এই সিস্টেমে বসাতে পারি। দেখেন তো, তাহলে হলো কি, 1টা রো 2টা রো হলো, এবং এই নিচের জায়গাটুকু কিন্তু আমার বেঁচে গেল, এই যে 3 এবং 4 নম্বর রোর জায়গাটা বেঁচে গেল। তো এইটা করতে পারি, হয়তো 2টা রোতে করতে পারি এবং 2টা কলামে করতে পারি, অথবা 1টা রোতে যদি করি তখন আমাদের কি হবে, 1টা রোতে করলে আমাদের এটা একটু দেখাই, তখন এভাবে হবে। ওকে, 1টা রোতে করলাম, কলাম তখন হলো 1 2 3 4টা। সো তখন কিন্তু জায়গা বাঁচবে, এই যে 3টা রোর জায়গা বেঁচে যাবে। সো আমি সেটাই একটু আগে দেখাচ্ছিলাম, ওকে। সো এইটা যেহেতু একটু বড় আছে, আমরা 2টাতে করতে পারি, বা এইটাতে প্রথমটা একটু ছোট ছিল যে কারণে আমাদের 1টাতে করতে সুবিধা হয়েছে। সো আমরা এখন চাচ্ছি যে এগুলোকে 2টা কলামে কনভার্ট করে দিব। সো 2টা কলামে কনভার্ট করতে হলে মাস্ট এই অংশটুকু সিলেক্ট করবেন, যে অংশটুকু করতে চাচ্ছেন। লেআউট ট্যাব থেকে কলামস বলে একটা টুল পাবেন, এখান থেকে 1 2 3 এর বেশি যদি করতে চান মোর কলামসের উপরে ক্লিক দিয়ে এখানে সেটা লিখে দিবেন। আমি যেহেতু 3টা করতে চাচ্ছি, আমি 2টা করতে চাচ্ছি, 2-র উপরে ক্লিক দিলাম এখান থেকে। আপনি চাইলে এখান থেকেও ক্লিক দিতে পারেন, এই যে 2, এটার উপরে ক্লিক দিতে পারেন। সো এটার উপরে ক্লিক দিলে দেখেন 2টা হয় নাই। কেন 2টা হয় নাই আমি একটু দেখতেছি, ওয়েট, ব্যাক করি। যদিও 2টা আলাদা পার্ট এখান থেকে হয়ে গেছে, সমস্যা না। আচ্ছা, আমি একটু বলতেছি, ওকে। সো 2, ওকে, এখন নিয়ে নেছে। সো এখন যে কাজটা করব আমরা, এখান থেকে আমরা নাম্বারিংটা করে দিব। এখান থেকে নাম্বারিং, এই যে ABCD, গুড, ছোট হাতের, এই যে। সো আমাদের কিন্তু 2টা জায়গা বেঁচে গেল। সো এটা আমরা যদি প্রিন্ট মোডে দেখি তাহলে আমরা হয়তো আরও ক্লিয়ার বুঝতে পারবো যে আসলে আমরা এই যে কি করলাম, এই যে দেখা যাচ্ছে, দেখেন। সো কতগুলো জায়গা বাঁচাতে পারলাম। সো হয়তো বা বুঝাতে পারলাম যে কোন সিস্টেমে বা কি করলাম, ক্লিয়ার হয়েছে কিনা। ওকে, সো থ্যাংক ইউ। আচ্ছা, আমরা বুলেট, নাম্বারিং এগুলো দেখলাম। সো অ্যাডভান্স আরও কিছু দেখলাম যে অ্যাডভান্স কীভাবে নাম্বারিং করতে হয়। সো আর এখান থেকে খুব বেশি, আচ্ছা যেটা বলতেছিলাম যে মিলিংস ট্যাবের এই পার্টটা আমরা তো মাইক্রোসফট এক্সেলে দেখব। আরেকটা পার্ট কীভাবে টেবিল অফ কন্টেন্ট তৈরি করতে হয়, এটা আমি আপনাদেরকে কোনো একদিন দেখাই দিব। ওই ফাইলটা আমার রেডি করা নাই, যে কারণে আমি দেখাতে পারলাম না। ডেভেলপার এই পার্টটা খুব একটা অ্যাডভান্স লেভেলের পার্ট, যেগুলো কোডিংয়ের প্রয়োজন হয়, বাট এই ম্যাক্রো আমরা আসলে এতগুলো যাব না। ভিউ ট্যাব নিয়ে তো কথা বলছিলাম লাস্ট টাইম শুরুর দিকে। তো এটাই ছিল মাইক্রোসফট ওয়ার্ডের বেসিক। তো আজকে ক্লাসে আর এক্সেল পর্যন্ত না যাই, আপনাদের হোমওয়ার্কে চলে যাব। সো হোমওয়ার্ক নিয়ে কথা বলি। আপনাদের হোমওয়ার্ক দেওয়া হয়েছিল, আচ্ছা ওপেন করি দেখি কি কি দেওয়া হয়েছিল। আচ্ছা সরি, এখানে আছে। আচ্ছা ওকে, প্র্যাকটিস ফাইলে এই ফোল্ডারে পেয়ে যাবেন হোমওয়ার্ক। সো এইখানে হোমওয়ার্ক দেওয়া হয়েছিল এই ফ্লো চার্টটা ক্রিয়েট করবেন। ওকে, এই যে ফ্লো চার্টটা আছে এটা একটা, আচ্ছা এইটা, এই হোমওয়ার্কটা কিন্তু একই সাথে ফাইল কনভার্সন হয়ে গেল। একটা ইমেজকে আপনি এমএস ওয়ার্ডে কনভার্ট করলেন কীভাবে,
সেটাও হয়ে গেল, আবার আপনাদের কাজও হলো। সো আপনাদের কাজ ছিল এই যে ফ্লো চার্টটা, এই সেম ফ্লো চার্টটা আপনারা এমএস ওয়ার্ডের নিজেরাই তৈরি করবেন। সো এইটা কে কে করছেন? যদি কেউ করে থাকেন তাহলে সে বলেন, সমস্যা না, আমি একটু দেখে নিই, দেখি কি করছেন। যদি মাইক্রোফোন সরি ডেস্কটপ দিয়ে করে থাকেন তাহলে একটু চ্যাট বক্সে লিখে দিতে পারে। আচ্ছা, মনে হয় কেউ প্র্যাকটিস করেন নাই। আচ্ছা, এটা কিন্তু খুব খারাপ আর কি, প্র্যাকটিস করতে হবে, কারণ আপনি যখন প্র্যাকটিস করবেন তখনই আসলে সমস্যায় পড়বেন। আমি আসলে অনেকবার এগুলো করছি, যে কারণে আমার অতটা স্মুথলি হয়ে যায়, বাট আপনারা যখন প্র্যাকটিস করবেন দেখবেন যে অতটা স্মুথলি করতে পারতেছেন না। এইগুলো এইটা যে শুরুতে যে সমস্যাটা ফেস করবেন, যদিও এটা করতে পারলেন গুড, বাট শুরুতে যে সমস্যাটা ফেস করবেন এইটা এক পেজে কমপ্লিট হচ্ছে না, এরকম একটা সমস্যা হয়ে যাবে। বাট এটাকে এক পেজে করতে হবে। তো এক পেজে যদি করতে চান তাহলে একটু একটু খেয়াল করেন, এইটা কিন্তু আড়াআড়ি বেশি, তার মানে A4 পেজটা আপনাকে ল্যান্ডস্কেপ মোডে নিতে হবে। এই কাজটা যদি করতে চান তাহলে আপনাকে যে কাজটা করতে হবে, একটা এমএস ওয়ার্ড ফাইল নিলেন, ইয়েস, সো এটা আপনাকে অবশ্যই সেটআপের সময় লেআউট ট্যাব থেকে ওরিয়েন্টেশনটা ল্যান্ডস্কেপ নিতে হবে। এই যে ল্যান্ডস্কেপ নিলে তাহলে এবার দেখেন যথেষ্ট জায়গা হয়ে গেছে, এবং মার্জিনটা আপনি যদি 0 করতে চান গুড, আবার 0.5 দিয়ে করে নেন, এইবার আপনি ইজিলিভাবে এখানে কাজ করতে পারবেন। সো এই দেখেন এবার, এই কারণে বললাম যখন প্র্যাকটিস করবেন তখন আসলে কিন্তু ভুলগুলো বুঝতে পারবেন, যেহেতু করেন নাই। এরপরে এইটা যেটা দিয়েছিলাম, এটাকে বলছিলাম যে আপনারা ইকুয়েশনগুলো লিখবেন। সো এই ইকুয়েশনগুলো জাস্ট একটা ইমেজ আছে, এগুলোকে আপনাকে লিখতে হবে। এখন খাতায় লেখা না, আমরা তো সারা জীবন খাতায় লিখে আসছি, বাট আমাদের স্কিলটাকে এখন ডিজিটাল স্কিলে কনভার্ট করব। সো ডিজিটাল স্কিল মানে কোনো একটা টুলের মাধ্যমে করব। আর এইটা নর্মালি এমএস ওয়ার্ডে, আমরা যেহেতু এমএস ওয়ার্ড শিখছি, এমএস ওয়ার্ডে কীভাবে করতে হয় সেটা করব। ওকে, তো হয়তোবা বুঝতে পারছেন আপনি যে কোশ্চেনটা করছিলেন আমরা কি করব, এটাকে আসলে নতুন করে বলতে হবে এমন কিছু না। এই ফ্লোচার্টটা আমরা সেম স্টাইলে ডিজাইন করব। তো এই ডিজাইনটা কিন্তু যথেষ্ট কঠিন একটা কাজ। এখানে আমি শুধু এটা দেই নাই, কারণ এখানে অনেকগুলো একসাথে আছে। এখানে যে ইয়েস নো আছে, আপনি চাইলে এখানে লিখতে পারবেন না। এখানে একটা শেপ নিতে হবে, সেই শেপটা আবার দেখেন, এই যে শেপের কিছু আছে, কোন স্টাইলে শেপ নেছেন সেটা কি আছে, আউটলাইন ডিলিট করে দিতে হবে। ওকে, আবার ব্যাকগ্রাউন্ডটা হোয়াইট করে দিতে হবে, তাহলেই অনলি এই শেপটা। আবার শেপটা এর ভিতরে যদি চলে যায়, এই অংশের ভিতরে চলে যায়, তাহলে এই শেপটা নষ্ট হবে। সো শেপটা এমনভাবে নিতে হবে যাতে বাইরে থাকে। সো এইটা যে কমপ্লিট করতে পারবেন তার আসলে এই ডিজাইন নিয়ে মোটামুটি অনেক এক্সপিরিয়েন্স হয়ে যাবে, যে কারণে আমি এটা অ্যাড করছিলাম। তো আশা করি নেক্সট ক্লাসে এই পার্টটা আপনারা করবেন, কারণ এটা খুব গুরুত্বপূর্ণ। আবার এখানে যে 20টা ইকুয়েশন আছে, এই 20টা ইকুয়েশন কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ ইকুয়েশন, কারণ এগুলো যদি আপনি করতে পারেন তাহলে আপনি অনেক কিছু শিখে যাবেন এখান থেকে। বিশেষ করে ইকুয়েশন, আপনার কাছে যত ধরনের ইকুয়েশন আছে, যত কঠিন ইকুয়েশন আসুক না কেন আপনি সলভ করে ফেলতে পারবেন। আপনি সলভ করা বলতে লিখতে পারবেন, সরি, আপনি এমএস ওয়ার্ডে সেটা টাইপ করে দিতে পারবেন। সো আমরা যেহেতু হোমওয়ার্ক, কেউ কি করছি হোমওয়ার্ক, যদি করে থাকি তাহলে একটু দেখাতে পারেন। হোমওয়ার্কটা কোথায় জমা দিব? আচ্ছা, হোমওয়ার্কটা আপনি যদি করে থাকেন তাহলে জাস্ট আমাদেরকে একটু সেন্ড করেন। এখান থেকে ফাইল শেয়ার, আচ্ছা এখানে ফাইল শেয়ার করা যায় না, আপনি চাইলে গুগল ড্রাইভে আপলোড করে নিতে পারেন, আপলোড করে আমাদেরকে সেন্ড করতে পারেন গুগল ড্রাইভের লিঙ্কটা। আচ্ছা, কীভাবে গুগল ড্রাইভে আপলোড করতে হয় আমি জাস্ট আপনাদেরকে একটু দেখাই। ধরে নিলাম যে আমি এখানে আপলোড করবো, ওকে, প্র্যাকটিস ফাইল এখানে আপলোড করে দেখাচ্ছি। তো আপনি করলেন কি, শুরুতে হোমওয়ার্ক লিখলেন। আচ্ছা, একই ফোল্ডার করা আছে, আমি হোমওয়ার্ক 1 দিলাম, দিয়ে একটা ফোল্ডার করলাম। এরপরে এই ফোল্ডারে আমি হোমওয়ার্কগুলো আপলোড করব। সাপোজ ফাইল, আপলোড ফাইলে যে ডাউনলোড থেকে মনে করলাম যে আমি এখান থেকে এই যে 2টা ফাইল, এই 2টা ফাইল আমার হোমওয়ার্ক মনে করলাম। সো এই 2টা আপলোডের উপরে ক্লিক দিলাম। তো
তো আপলোড হয়ে যাবে, এখান থেকে দেখেন আপলোড হয়ে গেছে। এরপর আপনি তাহলে এই দুইটা ফাইল কীভাবে শেয়ার করবেন, তো হোমওয়ার্ক অন যেটা আছে উপরে, বা একটু ব্যাক করতে পারেন এখান থেকে, এই যে হোমওয়ার্ক অন এই ফোল্ডারটা ধরে শেয়ার করবেন, তাহলে ভিতরে সব কিছু আমরা দেখতে পারবো। সো হোমওয়ার্কের উপরে জাস্ট ক্লিক দিয়ে ডান ক্লিক করবেন, ডান ক্লিক করে শেয়ারের উপরে ক্লিক দিবেন, এখান থেকে শেয়ার আর কপি লিঙ্ক, কখনো কপি লিঙ্ক করবেন না, তাহলে আমরা দেখতে পাবো না, মানে রেস্ট্রিক্টেড করা থাকে। সো শেয়ারের উপরে ক্লিক দিবেন। আর একবার বুঝলেন? একবার প্লিজ। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি প্রথম থেকে দেখাচ্ছি। আচ্ছা, একেবারে প্রথম থেকে দেখাচ্ছি। প্রথমে গুগল ড্রাইভে যাব। ওকে জি জি। ওকে, গুগল ড্রাইভে যাওয়ার পরে আপনার গুগল ড্রাইভে পার্সোনাল অনেক ফাইল থাকতে পারে, এগুলোর সব অ্যাক্সেস আমরা চাই না, আমরা দেখতে চাই না, কারণ এটা আপনার পার্সোনাল ব্যাপার। আপনি শুধু হোমওয়ার্কটা শেয়ার করবেন। তাহলে কি করলেন, আলাদা একটা ফোল্ডার ক্রিয়েট করবেন, সেই ফোল্ডারের ভিতরে রাখবেন। সো এটা স্বাভাবিক, আপনারা সবগুলো আলাদা আলাদা ফোল্ডার ক্রিয়েট করে রাখবেন। আপনার যদি কোনো পার্সোনাল জিনিস থাকে সেটা আলাদা ফোল্ডারে, আপনার পার্সোনাল ফটো থাকতে পারে সেটা আলাদা ফোল্ডারে থাক, আপনার বিজনেস পারপাসে কোনো কিছু থাকতে পারে, আপনার এই পারপাসে কোনো কিছু থাকতে পারে, মানে লার্নিং পারপাসে, সব কিছু আলাদা আলাদা ফোল্ডার করে দিলে রাখবেন সবসময়। তো যেটা করতে চাচ্ছি, নিউ থেকে একটা নতুন ফোল্ডার নেবেন, এই যে এখানে নিউ লেখা আছে, অথবা আপনি যদি এই ব্ল্যাঙ্কের উপরে এখানে যে ব্ল্যাঙ্ক জায়গাগুলো আছে, সাপোজ এই জায়গায় যে ব্ল্যাঙ্ক আছে, ডান ক্লিক করবেন। আচ্ছা, এখানে শো করতেছে না, একটু নিচে এসে ডান ক্লিক করবেন, দেখবেন যে হয়ে যাবে যদি ব্ল্যাঙ্ক থেকে থাকে। আদারওয়াইজ এই নিউ এর উপরে ক্লিক দেন, এই যে নিউ, এখান থেকে আমরা কি করতে চাচ্ছি, ফোল্ডার ক্রিয়েট করব। সো নিউ ফোল্ডারের উপরে ক্লিক দিলাম, দেওয়ার পরে এই নিউ ফোল্ডার নামটা দিলাম হোমওয়ার্ক। ওকে, যদি পূর্বে কোনো এই নামে ফোল্ডার থেকে থাকে তাহলে নর্মালি নিবে না, আপনি তখন হোমওয়ার্ক 1 লিখে দিবেন। ওকে, সো এখানে যেহেতু আর নাই এখানে, সো ক্রিয়েটের উপরে ক্লিক দিলাম, একটু ওয়েট করবেন যে হোমওয়ার্ক বলে একটা ফোল্ডার ক্রিয়েট হয়ে যাবে। দেখেন এই যে হোমওয়ার্ক বলে একটা ফোল্ডার ক্রিয়েট হয়ে গেছে। সো এবার কি করবেন, এই হোমওয়ার্ক ফোল্ডারের ভিতরে যাবেন, যাওয়ার পরে এই জায়গায় আপনার ফাইলগুলো আপলোড করবেন। সেইটা কিভাবে করবেন, এই যে ব্ল্যাঙ্ক জায়গা আছে এটার উপরে ডান ক্লিক করতে পারেন, একই দেখাবে, এখানে যা দেখাবে এখানেও নিউ এর উপরে ক্লিক দিলে তাই দেখাবে। ওকে, দেখেন নিউ ফোল্ডার, এখানে যদি আবার নতুন করে কোনো ফোল্ডারও ক্রিয়েট করার প্রয়োজন হয়, সাপোজ আপনারা করলেন কি যে আমার সবগুলো হোমওয়ার্ক আমি করব কি, প্রথম হোমওয়ার্ক লিখে তারপরে একটা নতুন করে ফোল্ডার ক্রিয়েট করে হোমওয়ার্ক অন। সো হোমওয়ার্ক অন দিয়ে আপনি নতুন করে একটা ক্রিয়েট করলেন, এখানে প্রথম হোমওয়ার্কটা রাখলেন। দ্বিতীয় যদি কোনো হোমওয়ার্ক থেকে থাকে তখন আবার কি করলেন, নিউ ফোল্ডার, এভাবে আপনি তৈরি করে নিতে পারেন। ওকে, সো প্রথম হোমওয়ার্ক 1 গুড, এর ভিতরে যে আমি ফাইলগুলো আপলোড করে দিলাম। সাপোজ আমি বলতেছিলাম যে এই দুইটা ফাইল মনে করলাম যে আমার হোমওয়ার্ক, সো আমি আপলোড। আচ্ছা, এটা কিভাবে আপলোড করলাম বুঝতে পারেন নাই, দেখি আমি আবার দেখাচ্ছি, ডিলেট। আচ্ছা, এইটা আপলোড করার জন্য নিউ এর উপরে ক্লিক দিয়ে আমরা কি আপলোড করতে চাচ্ছি, ফাইল। আমরা কিন্তু যেটা আছে হোমওয়ার্ক যেটা আছে এগুলো কিন্তু ফাইল, কোনো না কোনো ফাইল, সেটা ইমেজ হতে পারে, সেটা পিডিএফ হতে পারে, সেটা অন্য যে কোনো ফরম্যাটে হতে পারে, বাট সেটা কিন্তু দিন শেষে ফাইল। সো আমরা কি করব, নিউ থেকে ফাইল আপলোড করব। ওকে, অথবা এই যে ব্ল্যাঙ্ক স্পেস আছে ডান ক্লিক করব। ওকে, আমাদের মাউসের দুইটা অপশন আছে, বাম এবং ডান, আমরা ডান সাইড ক্লিক করলে আমাদের ওই সেম জিনিসটা দেখাবে, এখানেও যেটা দেখাচ্ছিল এখানেও সেটা দেখাবে। সো ফাইল আপলোড করব। সো এই ফাইলগুলো কোনটা, এই ফাইলগুলো মনে করলেন যে আপনার এই ফাইলগুলো আপনি সিলেক্ট করবেন। সেটা কিভাবে সিলেক্ট করবেন, এইটা উপরে সিলেক্ট দিয়ে ওপেন করলে একটা ফাইল ওপেন হবে। বাট আপনি যদি মাল্টিপল করতে চান, সাপোজ এই সাইডটাই সিলেক্ট করতে চান উপরে যেটা আছে, সো প্রথমটা সিলেক্ট করে শিফট বাটন প্রেস করে লাস্টেরটা সিলেক্ট করবেন। আবারও দেখাই, যে কোনো একটা যদি করতে চান তাহলে শুধুমাত্র সেইটা সিলেক্ট করে আপলোড করতে পারেন। একটা একটা করে দেখাই, মনে করলাম যে প্রথম মনে করলাম যে এইটা সিলেক্ট করে ওপেন করলাম। সো একটার ক্ষেত্রে এভাবে ওপেন করবেন, একটু লোড নিয়েই যে এখানে দেখেন টিকমার্ক ডান, তার মানে ওপেন হয়ে গেছে। এরপর যদি মাল্টিপল হয় তখন কি করব, ডান ক্লিক করে ফাইল আপলোড। সো মনে করলাম যে এই চারটা করবেন, সো এই চারটা আমরা সিলেক্ট করি, প্রথমটা সিলেক্ট করবেন, এরপর আলাদা আলাদা করে আপলোড করতে হবে না, একসাথে করেন।
প্রথমটা সিলেক্ট করলেন, শিফট বাটন প্রেস করে লাস্টেরটার উপরে ক্লিক দিবেন, তাহলে এই 4টে একসাথে সিলেক্ট হয়ে যাবে। এরপরে আপলোড। আচ্ছা, রিপ্লেস ওই একই নামে হয়ে গেছে, যে কারণে রিপ্লেস করে দিব আমি। ওকে ওকে, তো মাল্টিপল দেখালাম। এবার একটু অ্যাডভান্স কিছু দেখাই। এখান থেকে ডান ক্লিক করে, বা আপনার যদি এই ডান ক্লিক না করতে ভালো লাগে, নিউ এর উপরে ক্লিক দিয়ে ফাইল আপলোড করবেন। এবার আসি, আমার যদি মনে হলো যে এই যে ফাইল আছে এখান থেকে শুরু করে এই 12, 1 to 12 এগুলো সব নিতে হবে, তাহলে আপনি কি করবেন? এখন আপনি বলতে পারেন এইটা সিলেক্ট করলাম, শিফট বাটন প্রেস করে এইটা সিলেক্ট করলাম, এটা হলো গুড, বাট মনে করলাম যে আপনার এর ভিতরে কোনো একটা ফাইল আছে যেটা আপনার নিতে হবে না। সাপোজ 8 নাম্বারটা আপনি নেবেন না, এই যে 8 নাম্বারটা আপনি নেবেন না, তখন কি করবেন? সো প্রথমটা সিলেক্ট করলেন, এই যে এরপরে শিফট বাটন প্রেস করে 7 নাম্বারটা সিলেক্ট করলেন। ওকে, 8 নাম্বারটা আমি বাদ দিব। এরপরে কোথাও কাটছেল আবারও দেখাই, প্রথমটা সিলেক্ট করলাম, শিফট বাটন প্রেস করে 7 নাম্বারটা সিলেক্ট করলাম। আমি কিন্তু কিবোর্ড থেকে এখন উঠাই নিয়েছি, মানে ফিঙ্গার উঠাই নিয়েছি। এরপরে আমাকে সিলেক্ট করতে হবে 9, 10, 11, 12। সো এইগুলো কিন্তু আমি শিফট বাটন প্রেস করে করছিলাম। এখন আপনি শিফট না, কন্ট্রোল বাটন প্রেস করে ধরে রাখবেন, আর এক একটা ফোল্ডারে ফাইলে টিকমার্ক দিবেন। 9-এ টিকমার্ক দিলাম, 10-এ টিকমার্ক দিলাম, 11। আমি কিন্তু আমার শিফট বাটনটা কন্ট্রোল বাটনটা প্রেস করা আছে, দেখেন সিলেক্ট হয়ে গেছে, শুধুমাত্র 8 নাম্বার ফাইলটা সিলেক্ট হয়নি। কি করলাম আবার একটু দেখাই, প্রথমটা সিলেক্ট করলাম, শিফট বাটন প্রেস করে, সাপোজ আমি 8 নাম্বারটা নিব না, 7 নাম্বার পর্যন্ত নিব, সিলেক্ট করে দিলাম। এরপরে বাকিগুলো শিফট বাটন করা যাবে না, কারণ শিফটের অর্থ হলো শিফট বাটন প্রেস করে আপনি যদি সিলেক্ট করেন, তাহলে তার অর্থ হলো আপনার এর ভিতরে যা কিছু থাকবে সব সিলেক্ট হয়ে যাবে। আর যদি একটা একটা করে সিলেক্ট করতে চান, তাহলে আপনি কন্ট্রোল বাটন প্রেস করবেন। এরপর আপনি 8 নাম্বারটা নেবেন না, 9 নাম্বারটা নেবেন। সো 9 নাম্বারটা আপনি শিফট বাটন প্রেস করে করলে আবার 8 নাম্বারটা সিলেক্ট হয়ে যাবে। সো এই কারণে আমি কন্ট্রোল বাটনটা এবার প্রেস করে এক একটা টিক মার্ক দিব। এটাতে ক্লিক করব, এটাতে ক্লিক করব, এটাতে ক্লিক করব, এটাতে ক্লিক করব। এরপরে ওপেন। এই যে ফাইলগুলো আপলোডিং লেখা, তার মানে আপলোড হচ্ছে, এই জায়গায় দেখতে পারবেন। আপনি আপলোড হয়ে গেলে সবগুলোতে টিক মার্ক চলে আসবে, ব্লু মার্ক। এই যে আরেকটা বাকি আছে, সব আপলোড শেষ, এখান থেকে দেখা যাচ্ছে যে কমপ্লিট। সো ক্রস করে দিলাম এই যে ফাইলগুলো। এখন আপনি শেয়ার করবেন কি করে? সো আপনার মনে থাকার কথা, আমি একটু ব্যাক করি। আপনার হোমওয়ার্ক যে ফোল্ডারটা ক্রিয়েট করছেন, এখানে এর ভিতরে হোমওয়ার্ক 1, হোমওয়ার্ক 2, হোমওয়ার্ক 3 এভাবে আছে। এইটা শেয়ার করতে চাচ্ছেন, সো ফোল্ডারটা ধরে শেয়ার করবেন। এটার উপরে ক্লিক দিয়ে ডান ক্লিক করবেন। আবার বলি, মাউসের 2টা অপশান থাকে, একটা হলো বাম ডান। সো আপনি করবেন কি, ডান ক্লিক করবেন। ডান ক্লিক করে এখানে শেয়ার অপশানটা দেখবেন, এই যে শেয়ার। তো শেয়ারের উপরে ক্লিক দিয়ে এই যে শেয়ারটা আছে, এই যে মাথার আইকনে প্লাস, এটার উপরে ক্লিক দিবেন। দেওয়ার পরে আপনার ইমেইলটা এখানে শো করবে। এখন আপনি শেয়ার করতে চাইলে এখানে দেখেন রেস্ট্রিক্টেড করা আছে। রেস্ট্রিক্টেডের অর্থ হলো আপনার ফাইলটা শুধুমাত্র আপনি ছাড়া কেউ দেখতে পাবে না, মানে যে আসলে জিমেইলের ওনার। আপনার জিমেইলটা যদি আমার কাছে লগ ইন থাকে, তাহলে আমি দেখতে পাবো, আপনার জিমেইলটা যার কাছে লগ ইন আছে সে দেখতে পাবে। সো আমরা আসলে কিভাবে দেখব, বা আপনার ফাইলগুলো আমি আসলে কিভাবে দেখব? আমি তো আর আপনার জিমেইল লগ ইন করবো না, সো আমি এখন কিভাবে দেখব? সো রেস্ট্রিক্টেডটাকে আপনি এনিওয়ান উইথ দ্য লিঙ্ক করে দিবেন। ওকে, সো এইটুকুই আর কাজ, আর কিছুই করতে হবে না। এখান থেকে ভিউয়ার থাকবে, এডিটরটার কিছু করতে হবে না। এই জিনিসটা নিয়ে আমি পরবর্তীতে কোনো একদিন কথা বলবো, কারণ আমাদের সিলেবাসে এই পার্টটা আছে। সো আমরা শুধুমাত্র ভিউয়ার অপশানটা রাখবো, আর কিছুই করব না। এখানে ভিউয়ার অটোমেটিকভাবে চলে আসবে। আবারও দেখাই, এই রেস্ট্রিক্টেড করা ছিল, এর অর্থ হলো আপনার ফাইলগুলো কেউ দেখতে পাবে না। এই রেস্ট্রিক্টেডটাকে এনিওয়ান উইথ দিস লিঙ্ক করে দিবেন, এখানে ভিউয়ারটা অন হয়ে যাবে। এরপরে এখান থেকে কপি লিঙ্ক যেটা আছে এটা ক্লিক করবেন। ক্লিক করে আমার কাছে সাপোজ এখানে ইনবক্সে দিলেন, সরি এখানে যে ইনবক্সটা আছে এখানে দিয়ে দিলেন, এই যে সেট বক্স এখানে দিয়ে দিলেন। ওকে, সো আমি ভিউয়ারে ক্লিক করতে হবে না, অটোমেটিক হয়ে যাবে। ভিউয়ারে ক্লিক করতে হবে না, ভিউয়ার অপশনটা অটোমেটিক ভাবে নিয়ে নেবে। আচ্ছা, এটা আমি আবারও দেখাচ্ছি। এই যে রেস্ট্রিক্টেড এইভাবে প্রথম অবস্থায় থাকবে। এনিওয়ান উইথ দ্য লিঙ্ক, এইটার অর্থ হলো, প্রথম রেস্ট্রিক্টেডের অর্থ হলো আপনি তো বুঝতে পারছেন, মানে ফাইলটা রেস্ট্রিক্টেড, কেউ দেখতে পাবে না। আর যখনই এনিওয়ান উইথ দ্য লিঙ্ক করবেন, তার মানে কি, মানে এনিওয়ান হয়ে যাবে তখন যে কেউ। সো এনিওয়ান উইথ দ্য লিঙ্ক করলে এখানে রোলগুলো হয়ে যাবে।
বাই ডিফল্ট ভিউয়ারটা অন হয়ে যাবে, আপনাকে আর কিছুই করতে হবে না। এরপর কপি, আপনি কাউকে এখানে এডিটর অন টন করে দিবেন না, পরবর্তীতে আমি যে ক্লাসটা নিব সেইখানে এই বিষয়গুলো ক্লিয়ার করব যে এডিটর কি বা বাকিগুলো কি। সো এরপরে আপনি কি করবেন, কপি যে লিঙ্ক আছে এটাকে কপি করে দিয়ে দেবেন। ক্লিয়ার? এখানে এই যে ফিচারটা, এই ফিচারটা নিয়ে আরও বেশ কিছু কথা বলবো, এই যে উপরে কি আছে তারপরে কি না আছে, ডান করতে হবে না? হ্যাঁ এই না, বিষয়টা ডান নিয়ে, করতে হবে। এই গুগল ড্রাইভের বিষয়টা নিয়ে আলাদা আরেকদিন কথা বলবো আরও অনেকভাবে, তখন ওইখানে বিস্তারিত বলবো, ওইখানে অ্যাডভান্স লেভেলের সব কিছু শেয়ার করে দিব যে বিষয়টা কি। সো এভাবে আপনারা হোমওয়ার্কগুলো প্রতিটা আপলোড করে করে শেয়ার করে দিতে পারবেন। সো কারো কোনো কোশ্চেন আছে কিনা? সো আমরা তাহলে দেখলাম, আমাদের মনে হয় এখন কোশ্চেন আর থাকার কথা না যে আমাদের হোমওয়ার্কগুলো কিভাবে কি করব। মূল কথা হলো আপনাদের যেগুলো দেওয়া হয়েছে, আচ্ছা আচ্ছা আপনাদের যেগুলো দেওয়া হয়েছে এগুলো হলো এমএস ওয়ার্ডে কনভার্ট করতে হবে। ওকে, আমরা যেহেতু এমএস ওয়ার্ড শিখছি, সো এইগুলোই এমএস ওয়ার্ডে কনভার্ট করতে হবে। এটা বলছিলাম যে একটা ফ্লো চার্ট তৈরি করবেন আপনি এমএস ওয়ার্ডে, এই ডিজাইনগুলো অ্যাভেলেবেল ডিজাইন পেয়ে যাবেন এগুলো সব। এরপরে এখান থেকে এটা, আচ্ছা এইটা এটা এটা কিভাবে করবেন, এটা এটা এই যে, সো এখানে কিন্তু অনেকগুলো, সাপোজ আমি দেখাই, শেপ নিয়ে করবেন। এখান থেকে কিন্তু লাইন অনেকগুলো আছে, এই যে লাইনগুলো, একটা লাইন আছে হলো ডিরেক্ট লাইন, আরেকটা লাইন আছে এখানে শুধুমাত্র একদিকে অ্যারো। ওকে, আর এর ক্ষেত্রে কিন্তু দুই দিকে অ্যারো। ওকে, ডাবল অ্যারো আর কি। সো এইটা লাইন, এইটা অন সাইড অ্যারো। এবার আসি, এখানে ফিরে আসি, এইটা হলো কিন্তু ডিরেক্ট এ পর্যন্ত লাইন, আর এইটুকু শুধুমাত্র একটা অ্যারো তার না। আর যদি ডাবল অ্যারো হয় কখনো, তাহলে আমরা কি নিব, ইয়েস ডাবল অ্যারো এখানে নাই, বাট যদি কখনো ডাবল অ্যারো প্রয়োজন হয় তখন আমরা কিন্তু এখান থেকে শেপ থেকে এটা নিয়ে কাজ করব। সো হয়তো বা বোঝাতে পারলাম কি বোঝাতে চাচ্ছি। সো নেক্সট টাইম সব একসাথে, আচ্ছা নেক্সট টাইম যে কাজটা করবেন ওই যে হোমওয়ার্ক 1 হোমওয়ার্ক 2 এইভাবে ফোল্ডার করে শেয়ার করবেন, তাহলে মোটামুটি সেটা সব থেকে বেশি ভালো হয়। ওকে, দেখা গেলো আপনার হোমওয়ার্কটা আপনার কাছে থাকলো, আবার অনেক সময় হয় কি আমাদের হার্ড ডিস্ক নষ্ট হয়ে যায়, তাই না? মানে কম্পিউটারের হার্ড ডিস্ক যে কোনো সময় নষ্ট হতে পারে, এটা স্বাভাবিক। সো আমাদের যদি গুগল ড্রাইভে আপলোড করা থাকে তাহলে এই ফাইলগুলো আর মিসিং হলো না। আমি যে কাজগুলো করছি সেগুলো তো গুগল ড্রাইভে গুগলেরই রাখা আছে। তার মানে কি, আমি যে কোনো পিসিতে, এখন আমার যে অন্য একটা পিসিতে গিয়ে লগ ইন করলাম, বা অন্য একটা আমার কোনো কারণে পিসিও নষ্ট হলো, অন্য একটা পিসি নিলাম, তখন সেখানে আমার জিমেইল অ্যাকাউন্টটা লগ ইন করলাম, লগ ইন করলে কী হলো, এখন তো আমি আবার সেই ফাইলগুলো পেয়ে যাচ্ছি। সো এই ছিল আজকের ক্লাসে মোটামুটি বেসিক। আমরা এমএস ওয়ার্ডটা মোটামুটিভাবে বেসিকগুলো কমপ্লিট করলাম। আমরা নেক্সট ক্লাসে এক্সেল শেখা শুরু করব। এক্সেল আর বেসিক শিখবো না, বেসিক এবং ইন্টারমিডিয়েট পার্ট শিখবো, অ্যাডভান্স লেভেলের আমরা এক্সেলের কিছু শিখবো না। ওকে, সো আজকে ক্লাসে আর কোনো কোশ্চেন থাকলে করতে পারেন, আদারওয়াইজ আমি কমপ্লিট করবো এ পর্যন্তই। আমার মেইলটা একটু সেভ করে দিবেন। হ্যাঁ, ওইটা আমি আপনাকে একটু পরে মানে নক দিচ্ছি। ওকে, আপনি এনি ডেস্কটা নামাই রাখেন, আমি আপনাকে হ্যাঁ আমি আপনাকে হ্যাঁ ঠিক নামিয়ে করে দিচ্ছি। দিচ্ছি।